ওয়েলকাম ডিয়ার স্টুডেন্টস। আজ আমি সলিড স্টেট নিয়ে ডিসকাস করব। দেখো, সলিড স্টেট যারা ডাব্লিউবি বোর্ডে আছো তাদের ক্লাস 12-এ আছে এবং ডাব্লিউবি জেইতেও এই চ্যাপ্টারটা ইনক্লুডেড আছে। শুধু তাই নয়, জেই অ্যাডভান্সে কিন্তু সলিড স্টেট ইনক্লুড আছে। এখন নিউ সিলেবাসে ক্লাস 11-এও ডাব্লিউবি বোর্ডে এই সলিড স্টেটটা অ্যাড করা হয়েছে। সুতরাং 11-এর স্টুডেন্টদেরও সলিড স্টেটটা কাজে লাগবে এবং ক্লাস 12-এর স্টুডেন্টদেরও কাজে লাগবে। যাই হোক, আমি সলিড স্টেটটা প্রথমে স্টার্ট করছি। যেগুলো পড়াবো তোমরা একটু দেখো এবং এগুলো লিখে নেবে। আমি অবশ্যই এর পিডিএফটা তোমাদেরকে প্রোভাইড করব। যাই হোক, আমরা শুরু করছি। ফার্স্ট, যে সাম জেনারেল ক্যারেক্টারিস্টিক্স অফ সলিড। দেখো, প্রথমে আমরা সলিডের কতকগুলি সাধারণ বৈশিষ্ট্য নিয়ে ডিসকাস করব। প্রথমত, তোমরা এগুলো ক্লাস 9-10-এ পড়ে এসেছো। দেখো, যে আমরা ফার্স্ট পয়েন্টে আমরা লিখছি যে সলিড হ্যাজ ডেফিনিট মাস, ভলিউম অ্যান্ড শেপ। তাহলে যে কোনো সলিডের কি আছে, একটা ডেফিনিট মাস থাকবে, একটা ভলিউম থাকবে এবং শেপ থাকবে। এটা ক্লাস 1-2 থেকেই তোমরা পড়ছো। তার মানে কঠিনের নির্দিষ্ট আকার, আয়তন এবং ভর উপস্থিত থাকে। পয়েন্ট নাম্বার 2, তারপরে এটা একটা সলিড। তাহলে এই সলিড ধরো কোনো মলিকিউল বা অ্যাটম বা আয়ন নিয়ে তো তৈরি। তাহলে এই সলিডের মধ্যে এই যে যারা সলিড ফর্ম করেছে, যে মলিকিউলগুলো, যে অণুগুলো, তাদের মধ্যে কি ইন্টার মলিকিউলার অ্যাট্রাকশনটা কি অনেক বেশি। তাহলে নাম্বার 2-তে কি বলছি, ইন্টার মলিকিউলার অ্যাট্রাকশন ইজ ভেরি স্ট্রং। তার মানে আন্ত আণবিক আকর্ষণ বলের মান বেশি। ক্লিয়ার? নাম্বার 3-তে ইন্টারমলিকিউলার ডিস্টেন্স ইজ শর্ট। দেখো, যদি অ্যাট্রাকশনটা বেশি হয় তাহলে মলিকিউলগুলো কি কাছাকাছি থাকবে। অ্যাট্রাকশন যত বেশি হবে মলিকিউলগুলো কাছাকাছি থাকবে। গ্যাসিয়াস স্টেট হলে মলিকিউলগুলো অনেক দূরে, এদিকে একটা ওদিকে একটা, তাদের মধ্যে ইন্টারমলিকুলার অ্যাট্রাকশনটা তো লেস। কিন্তু সলিডের ক্ষেত্রে তাহলে ইন্টারমলিকুলার ডিস্টেন্স ইজ কি ভেরি শর্ট, একদম ক্লোজলি প্যাক থাকে। তার মানে আন্ত আণবিক দূরত্ব কি খুব কম। সলিড কি ইনকম্প্রেসিবল অ্যান্ড রিজিড। ধরো একটা পেন, এটা একটা সলিড, এটাকে চাপলে কি এটা তোমার ভলিউম কমবে? না। তাহলে কি সলিড ইনকম্প্রেসিবল এবং কি রিজিড। দ্যাট ইজ সলিড হচ্ছে অসংকোচনশীল, সংকুচিত করা যায় না। কিন্তু তুমি গ্যাস, একটা বেলুনের মধ্যে গ্যাস রাখো, চাপলে কিন্তু ছোট হয়ে যাবে। ক্লিয়ার? আচ্ছা, পয়েন্ট 5-এ তোমরা দেখো, constituent particles have definite position and oscillate in their mean position. দেখো, সলিড যারা ফর্ম করে, যে পার্টিকেলগুলো ফর্ম করে, এই ধরো সলিড ফর্ম করছে যে পার্টিকেলগুলো, তাদের পজিশন কিন্তু সবসময় কি সেম থাকে। তারা পজিশন, যে একটা পার্টিকেল সরে যায় না আর একটা জায়গায়। আমি বলছি, ধরো এই একটা পার্টিকেল, এই একটা পার্টিকেল, এরা কি অ্যারেঞ্জ হয়ে আছে, তাহলে এদের পজিশন কিন্তু ফিক্সড। অনলি এরা কি হতে পারে, এখানে ভাইব্রেট করতে পারে। হ্যাঁ, তার মানে আমি কি বললাম, যে সলিড যে ফর্মিং যে পার্টিকেলগুলো থাকে তাদের কিন্তু পজিশন সবসময় ফিক্সড থাকে। ক্লিয়ার? আশা করি বোঝা গেছে। তার মানে কঠিন গঠনকারী কণাগুলির অবস্থান কিন্তু সব জায়গায় নির্দিষ্ট। এই নয় যে এই পার্টিকেলটা সরে আরেক জায়গায় চলে যাবে, এটা কখনো হয় না। ক্লিয়ার? দেখো, এবার আমরা পড়ব যে টাইপস অফ সলিড। তাহলে আমরা পড়ব কি সলিড কত ধরনের।
টাইপস অফ সলিড। দেখো সলিড ইজ মেনলি টু টাইপস, সলিড দু ধরনের, একটা বলছি অ্যামারফাস সলিড অ্যান্ড অ্যানাদার কি ক্রিস্টালাইন সলিড। দেখো অ্যামারফাস সলিড মানে অনিয়তকার সলিড, অনিয়তকার, হ্যাঁ, অনিয়তকার কঠিন আর নিয়তকার, নিয়তকার কঠিন। তাহলে সলিড টু টাইপস, একটা বললাম অ্যামারফাস সলিড অনিয়তাকার কঠিন, আর একটা নিয়তাকার কঠিন। তাহলে অ্যামারফাস সলিডে দেখো এই যে সলিড যে ফর্ম করেছে যে পার্টিকেলগুলো, এরা কিন্তু মানে ডেফিনিট অ্যারেঞ্জমেন্টে থাকে না, এরকম হচ্ছে, কোনোটা আবার এইরকম এদিকে যাচ্ছে, কোনোটা আবার এদিকে যাচ্ছে। তাহলে এই যে পার্ট মানে সলিড যে ফর্ম করে যে কণাগুলো কঠিন তৈরি করে, হ্যাঁ, যে পার্টিকেলগুলো সলিড ফর্ম করে তাদের কিন্তু অ্যারেঞ্জমেন্টটা রেগুলার না, ডেফিনিট রেগুলার না। কিন্তু ক্রিস্টালাইন সলিডে দেখো পার্টিকেলগুলো কিন্তু একটা ডেফিনিট অ্যারেঞ্জমেন্ট আছে এবং রেগুলার অ্যারেঞ্জমেন্ট, একটার সঙ্গে একটা, একটার সঙ্গে একটা, দেখেছো একটা কি ডেফিনিট অ্যারেঞ্জমেন্টে থাকে, এর একটা ডেফিনিট অ্যারেঞ্জমেন্ট একটার সঙ্গে একটা। কিন্তু এখানে পার্টিকেলগুলোর কি অ্যারেঞ্জমেন্ট কিন্তু সেম না, এদিকে যাচ্ছে এদিকে যাচ্ছে, কোনো সেম না। তাহলে ক্রিস্টালাইন সলিডের অ্যারেঞ্জমেন্টটা কিন্তু একদম ফিক্সড, রেগুলার ডেফিনিট অ্যারেঞ্জমেন্ট, মানে কি পর পর সাজানো গোছানো থাকে কণাগুলো, ঠিক আছে। যাই হোক, এখন আমরা অ্যামারফাস সলিড আর ক্রিস্টালাইন সলিডের ডিফারেন্সটা পড়ব, এটা কিন্তু অনেক সময় আমাদের পরীক্ষায় দেয়। তাহলে আমরা এখানে বলছি যে রাইট ডাউন দ্য ডিফারেন্স বিটুইন ক্রিস্টালাইন সলিড অ্যান্ড অ্যামারফাস সলিড। তাহলে ক্রিস্টালাইন সলিড এবং অ্যামারফাস সলিডের পার্থক্যটা কিন্তু আমরা এখন ডিসকাস করব। প্রথম পয়েন্ট, তোমরা জানো যে ক্রিস্টালাইন সলিড হ্যাজ ডেফিনিট জিওমেট্রিক্যাল শেপ। দেখো যে কোনো ক্রিস্টালাইন সলিড সেটা কি কিউবিক হতে পারে, কিউবিক হতে পারে, বা এরকম কোন হতে পারে, বা হেক্সাগোনাল হতে পারে। তাহলে তাদের একটা ডেফিনিট জিওমেট্রিক্যাল শেপ থাকবে ক্রিস্টালাইন সলিড, কিন্তু অ্যামারফাস সলিড হ্যাজ নো ডেফিনিট জিওমেট্রিক্যাল শেপ। তার মানে কি কেলাসোকার কঠিনের একটা সুনির্দিষ্ট জ্যামিতিক আকার থাকবে, সে কিউব, কোন বা সিলিন্ড্রিক্যাল এরকম হতে পারে, সিলিন্ড্রিক্যাল হতে পারে, চোঙ হতে পারে, কিন্তু এদের কিন্তু এরকম কোনো ডেফিনিট জিওমেট্রিক্যাল শেপ নেই। তাহলে অনিয়তাকার কঠিনের সুনির্দিষ্ট জ্যামিতিক আকার থাকে না, ঠিক আছে। নাম্বার 2 দেখো, কনস্টিটুয়েন্ট পার্টিকেলস হ্যাভ লং রেঞ্জ অর্ডার অ্যারেঞ্জমেন্ট। তার মানে সলিডটা ক্রিস্টালাইন সলিড যে পার্টিকেলগুলো ক্রিস্টালাইন সলিড তৈরি করে তাদের কি কণাগুলো সুনির্দিষ্ট সুশৃঙ্খলভাবে বহুদূর পর্যন্ত বিস্তৃত থাকে। এইরকম আমরা দেখাচ্ছি, দেখো একটু আগেই দেখিয়েছিলাম এই পার্টিকেলগুলো কি ডেফিনিট অ্যারেঞ্জমেন্টে একদম বহুদূর পর্যন্ত বিস্তৃত থাকছে, হ্যাঁ, হ্যাভ ডেফিনিট অ্যারেঞ্জমেন্ট উইথ কি লং রেঞ্জ অর্ডার, একটার পর একটা লং রেঞ্জ অর্ডারে ডেফিনিট অ্যারেঞ্জমেন্ট হয়ে থাকে। কিন্তু যদি তোমার অ্যামারফাস সলিড হয়, ধরো এই যাচ্ছে গিয়ে গিয়ে অর্ডার অ্যারেঞ্জমেন্টটা কিন্তু শর্ট রেঞ্জ অর্ডার অ্যারেঞ্জমেন্ট, আর অ্যারেঞ্জমেন্টটা থাকলো না, এরকম চলে এলো। তাহলে এখানে কিন্তু লং রেঞ্জ একই অর্ডারে যাচ্ছিল, এখানে কিন্তু গ্যাপ হয়ে গেল। তাহলে কনস্টিটিউয়েন্ট পার্টিকেল হ্যাভ শর্ট রেঞ্জ অর্ডার, কিছুটা দূর পর্যন্ত অর্ডারে ছিল, তারপর কিন্তু অর্ডার অ্যারেঞ্জমেন্ট আর নেই, তাই। তাহলে দ্বিতীয় পয়েন্ট তাহলে ক্লিয়ার হলো যে কেলাসোকার কঠিনে কেলাস গঠনকারী কণাগুলি কি সুনির্দিষ্ট সুশৃঙ্খলভাবে বহুদূর পর্যন্ত বিস্তৃত থাকে। কনস্টিটুয়েন্ট পার্টিকেলস হ্যাভ লং রেঞ্জ অর্ডার অ্যারেঞ্জমেন্ট, কিন্তু এখানে কি অ্যামারফাস সলিডে কি কনস্টিটুয়েন্ট পার্টিকেলস হ্যাভ শর্ট রেঞ্জ অর্ডার অ্যারেঞ্জমেন্ট। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট দেখো ক্রিস্টালাইন
সলিড হ্যাজ শার্প অ্যান্ড ডেফিনিট মেল্টিং পয়েন্ট। দেখো ক্রিস্টালাইন সলিডের কিন্তু একটা, যদি সলিডটা ক্রিস্টালাইন হয় তার একটা নির্দিষ্ট গলনাঙ্ক থাকবে। মেল্টিং পয়েন্ট কি, যে টেম্পারেচারে সেটা মেল্ট করে। ধরো আমি এখানে বলছি NaCl, হ্যাঁ NaCl, ধর NaCl এর একটা ক্রিস্টালাইন সলিড, এটা যদি আমি মানে মেল্ট করতে চাই, এর মেল্টিং পয়েন্ট ধরো প্রায় 800 সেন্টিগ্রেড টেম্পারেচারের কাছে। 800 সেন্টিগ্রেড টেম্পারেচার দিলে এটা মেল্ট করবে। আর যতক্ষণ না সলিডটা কমপ্লিট মেল্ট করে ততক্ষণ কিন্তু এর টেম্পারেচার কোনো চেঞ্জ হবে না। কিন্তু দেখো এই অ্যামারফাস সলিড হ্যাজ নো ডেফিনিট মেল্টিং পয়েন্ট। ধর প্লাস্টিক, আমি বললাম যে ধর 105 ডিগ্রিতে এই মেল্ট করতে শুরু করলো, শেষ করলো কোথায় 135 ডিগ্রি সেন্টিগ্রেডে একটা প্লাস্টিক মেল্ট করতে শুরু করলো। তাহলে কি প্লাস্টিক একটা অ্যামারফাস সলিড, তাহলে তার কিন্তু ডেফিনিট মেল্টিং পয়েন্ট নেই। সেই একটা রেঞ্জ আছে, এই 5 ডিগ্রি থেকে 135 ডিগ্রি পর্যন্ত সে মেল্ট করতে পারে। কিন্তু সলিডটা যদি ক্রিস্টালাইন হয় তার সবসময় একটা নির্দিষ্ট গলনাঙ্ক থাকবে। তাহলে আমরা কি বললাম যে ক্রিস্টালাইন সলিড হ্যাজ এ শার্প অ্যান্ড ডেফিনিট মেল্টিং পয়েন্ট। আচ্ছা, ফোর্থ পয়েন্ট আমরা বলছি, দেখো ক্রিস্টালাইন সলিড ইজ অ্যানাইসোট্রপিক ইন নেচার। এটা আমি একটু পরেই ডিসকাস করব যে হোয়াট ইজ অ্যানাইসোট্রপি। হ্যাঁ, তাহলে কেলাসকার কঠিন অ্যানাইসোট্রপিক প্রকৃতির হয়। আর এটা কি আইসোট্রপিক ইন নেচার, তাহলে অ্যামারফাস সলিড ইজ আইসোট্রপিক ইন নেচার। আচ্ছা, এই ক্রিস্টালাইন সলিডকে আমরা বলি ইট ইজ এ ট্রু সলিড। অ্যাকচুয়ালি কেলাসকার কঠিন একটা প্রকৃত কঠিন, কিন্তু অ্যামারফাস সলিড কে আমরা কি বলি, ইট ইজ নট এ ট্রু সলিড, ইট ইজ কল্ড সুপার কুলড লিকুইড। এটাও ব্যাপারটা কি, সুপার কুলড লিকুইড আমরা সেটা বলবো, কারণ এই লিকুইডের মতো এদের ফ্লুইড প্রপার্টি থাকে। ঠিক আছে, এটা আমরা একটু পরে ডিসকাস করব। আচ্ছা, নাম্বার 6 পয়েন্ট, দেখো ইট ক্যান বি কাট ইন্টু 2 পিসেস উইথ সারফেস বাই নাইফ। ধর আমরা একটা সলিড, এই সলিডটাকে যদি আমরা একটা নাইফ দিয়ে কাট করি, ধর এটাকে আমরা যদি এখান থেকে কাট করি, তাহলে আমরা কিন্তু যে দুটো কিউব পাবো এদেরও ফেসটা কি থাকবে, এরও ফেস শার্প, আর একটা যে দুটো কিউব পেলাম তারও ফেসটা কিন্তু শার্প ফেসে এদেরকে কাট করা যায়। কিন্তু অ্যামারফাস সলিড, তুমি প্লাস্টিককে কাটলে এরকম শার্প ফেসেসে, মানে তাদের শার্প ফেস মানে কি, তাদের যে ফেসগুলো হবে, যে পৃষ্ঠতল একদম শার্প হবে। আমি যদি একটা ধারালো ছুরি দিয়ে একটা ক্রিস্টালাইন সলিডকে কেটে দিই, ঠিক আছে, তাহলে এই কয়েকটা ক্যারেক্টারিস্টিক্স একটু জেনে রাখবে। এগুলো আমাদের ডিফারেন্স যদি আসে মোটামুটি 4টে দিয়ে দেবে। আমি এখানে অনেকগুলো দিয়ে রেখেছি, প্রথম 4টে তোমরা অবশ্যই দেবে। এগুলো দিলে তোমাদের আনসার কারেক্ট হবে এবং ঠিকঠাক নাম্বারটাও পাবে। যাই হোক, আমরা পরের পয়েন্টে এখানে যে দুটো নতুন বলেছিলাম, দুটো ওয়ার্ড, যে সলিড ইজ আইসোট্রপিক ইন নেচার, তাহলে হোয়াই ক্রিস্টালাইন সলিড ইজ অ্যানাইসোট্রপিক ইন নেচার। আমরা বলেছিলাম তো যে ক্রিস্টালাইন সলিড ইজ অ্যানাইসোট্রপিক ইন নেচার আর অ্যামারফাস সলিড ইজ আইসোট্রপিক ইন নেচার। তাহলে এখানে আমরা প্রথমে পড়াচ্ছি যে হোয়াই ক্রিস্টালাইন সলিড ইজ অ্যানাইসোট্রপিক ইন নেচার। তাহলে কেলাসকার কঠিন অসমসারক প্রকৃতির কেন। দেখো আমরা এখানে একটু বলে দিই, ব্যাপারটা কি বুঝিয়ে দিই। ধর এই একটা ক্রিস্টালাইন সলিড, এর পার্টিকেলগুলো কি ডেফিনিট অ্যারেঞ্জমেন্টে পরপর সাজানো। আমি যদি ক্রিস্টালাইন সলিডের কতগুলো প্রপার্টিস থাকে, যেমন কন্ডাক্টিভিটি, তোমার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, প্রতিসারাঙ্ক যেটা বলি, এই যে ফিজিক্যাল প্রপার্টিগুলো, তাহলে অ্যাকচুয়ালি আমাদের কি জানি, কোন একটা সলিডের মধ্যে যে এক্স অ্যাক্সিস, ধর এটা এক্স অ্যাক্সিস, তাহলে এক্স অ্যাক্সিস বা এটা ওয়াই অ্যাক্সিস, তাহলে এ বি এই অ্যাক্সিস ওয়াই, 1 সেকেন্ডে বা এই ডিস্টেন্সে 1 সেকেন্ডে যে কন্ডাক্টিভিটি যা হওয়ার কথা, থার্মাল কন্ডাক্টিভিটি, আমি যদি এদিকে এক্স অ্যাক্সিস বা এদিকে ওয়াই অ্যাক্সিস বরাবর যাই, তাহলে সেম রেটে যাওয়ার কথা কন্ডাক্টিভিটি কি,
তাপ পরিবাহিত, সব জায়গায় কি সমান হওয়ার কথা, সমান রেট থাকার কথা। কিন্তু ক্রিস্টালাইন সলিড হলে ব্যাপারটা কি, এদের এই থার্মাল কন্ডাক্টিভিটি বা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অ্যাক্সিসের উপর ডিপেন্ড করে। দেখো সিডি অ্যাক্সিস বরাবর থার্মাল কন্ডাক্টিভিটি যা হবে, এবি অ্যাক্সিস বরাবর থার্মাল কন্ডাক্টিভিটি কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। এদিকে তাদের প্রতিসারাঙ্ক রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স যা হবে, এদিকে বা তুমি যদি এদিকে আসি ডিফারেন্ট ভ্যালু পাচ্ছি। তাহলে এটাইকে বলা হয় কিন্তু অ্যানাইসোট্রপিসিটি। ঠিক আছে, দেখো তাহলে আমরা এখানে কি বলতে পারি, হোয়াই ক্রিস্টালাইন সলিড ইজ অ্যানাইসোট্রপিক ইন নেচার, না আমরা বলবো different physical properties like thermal conductivity, refractive index, etc. of a crystalline solid show different values when measured along different directions in the same crystal. Thus, crystalline solid is anisotropic in nature. তার মানে কি, কেলাসকার কঠিনের বিভিন্ন ভৌত ধর্মগুলি যেমন তাপ পরিবাহিতা, প্রতিসারাঙ্ক, এগুলো পরিমাপ যদি আমরা করি, ওরা কি বিভিন্ন অক্ষ বরাবর এদের মান কি বিভিন্ন হয়, তাই কেলাসকার কঠিন অসমসারক প্রকৃতির হয়। ক্লিয়ার? তার মানে এই অ্যাক্সিস ওয়াইজ যা হবে, এই অ্যাক্সিস ওয়াইজ তার আলাদা ভ্যালু পাচ্ছি, আবার যদি এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, যাই যে কোনো অ্যাক্সিস চেঞ্জ হলে তাদের ভ্যালুগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। তাই এরা কি অ্যানাইসোট্রপিক ইন নেচার। কিন্তু অ্যামারফাস সলিড কিন্তু আইসোট্রপিক, ওদের ক্ষেত্রে যে কোনো ডিরেকশানে এই ভ্যালুগুলো কি একদম সেম হবে। বুঝেছো আশা করি, ক্লিয়ার হয়েছে আইডিয়াটা। যাই হোক, এবার আমরা একটা কোশ্চেন নিয়ে আলোচনা করব যে হোয়াই অ্যামারফাস, এখানে হবে অ্যামারফাস সলিড, এটা ক্রিস্টালাইন নয়। অ্যামারফাস সলিড ইজ কল্ড সুপার কুলড লিকুইড। এটা খুব ইন্টারেস্টিং কোশ্চেন। এটা হচ্ছে কেলাসকার না অনিয়তকার হবে। হ্যাঁ, অনিয়তকার কঠিনকে অতি শীতলীকৃত তরল বলা হয় কেন, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো অ্যামারফাস সলিড হ্যাজ ফ্লুইড প্রপার্টি, এখানে ক্রিস্টালাইন সলিড না, কিন্তু অ্যামারফাস সলিড হ্যাজ ফ্লুইড প্রপার্টি লাইক লিকুইড, but the process is very slow. Thus, sometimes amorphous solid is called supercooled liquid. এগুলো ক্রিস্টালাইন সলিডের জায়গায় অ্যামারফাস সলিড করে নেবে। ঠিক আছে, এটা মাথায় থাকে যেন, ক্রিস্টালাইন সলিডের জায়গায় এটা কিন্তু অ্যামারফাস সলিড অবশ্যই করে নেবে। তাহলে আমরা কি বললাম যে হোয়াই অ্যামারফাস সলিড ইজ কল্ড সুপারকুলড লিকুইড, তাহলে বললে কি হবে যে অ্যামারফাস সলিড হ্যাজ ফ্লুইড প্রপার্টি। একটা ফ্লুইড কি, তাদের প্রবাহ ধর্ম আছে, যে কোনো তরলের প্রবাহী ধর্ম থাকে, তারা প্রবাহিত হয়। ঠিক অ্যামারফাস সলিড হ্যাজ কি ফ্লুইড প্রপার্টি লাইক লিকুইড, বাট দি প্রসেস ইজ কি ভেরি স্লো। হ্যাঁ, thus sometime amorphous solid is called supercooled liquid. ক্লিয়ার? আচ্ছা, তার মানে এখানে কি বলবো, অনিয়তকার কঠিনের তরল পদার্থের ন্যায় প্রবাহী ধর্ম থাকে, কিন্তু ইহা খুব ধীর গতি সম্পন্ন প্রক্রিয়া। তাই অনেক সময় অ্যামারফাস সলিডকে অর্থাৎ অনিয়তকার কঠিনকে অতি শীতলীকৃত তরল বলে, এটা যেন মাথায় থাকে। আচ্ছা, এখানে একটা সিম্পল কোশ্চেন, একই কোশ্চেন, এটা দেখো যে হোয়াই is the window glass of old building thick at the bottom? দেখো খুব পুরানো যুগের কাঁচের জানালা নিচের দিকটা পুরু এবং অস্বচ্ছ হয়ে যায় কেন? তাহলে একই কারণে, যে কি কাঁচ, গ্লাস ইজ এ অ্যামারফাস সলিড, তাহলে গ্লাস অ্যামারফাস সলিড, অ্যামারফাস, তাহলে অ্যামারফাস সলিড মানে কি, তার কি থাকবে ফ্লুইড প্রপার্টি থাকবে। গ্যাস ইজ কি অ্যামারফাস সলিড, তাহলে সো ইট ইজ নট এ ট্রু সলিড। তাই তো, অ্যামারফাস সলিড যখন, সেটা তো ট্রু সলিড নয়, আমরা ডিফারেন্সে বলেছি। তাহলে গ্যাস ইজ এ কি বললাম অ্যামারফাস সলিড, আর ইট ইজ নট এ ট্রু সলিড, এটা ট্রু সলিড না, বাট ইট ইজ কল্ড সুপার কুলড লিকুইড উইথ হাই ভিসকোসিটি অ্যান্ড ইট হ্যাজ প্রপার্টি টু ফ্লো। এরা কি করতে পারে, মানে
মানে প্রবাহী ধর্ম আছে এদের। ইট হ্যাজ ফ্লুইড প্রপার্টি লাইক লিকুইড, তাই না? ডিউ টু দ্য ফ্লুইড প্রপার্টি আফটার এ লং পিরিয়ড অফ টাইম দ্য বটম অফ দ্য গ্লাস উইন্ডো বিকেম থিক। তাহলে এদের ফ্লুইড প্রপার্টির জন্য কি লং টাইম পরে কি নিচের দিকটা, একটা কাঁচের নিচের দিকে নিচের পোর্শনে দেখো নিচের পোর্শনগুলো ঝাপসা হয়ে গেছে, কিন্তু উপরের পোর্শনগুলো কিন্তু বাইরের যে এনভায়রনমেন্ট দেখা যাচ্ছে, গ্রিন সিনারিও দেখতে পাচ্ছ, কিন্তু নিচের দিকটা ঝাপসা হয়ে গেছে কারণ এটা ঠিক হয়ে গেছে। এদের ফ্লুইড প্রপার্টি আছে। আর কাঁচ কি, কাঁচ একটা অনিয়তকার কঠিন, ইহা প্রকৃত কঠিন নয়, ইহা একটি অতি শীতলীকৃত তরল, কিন্তু কাঁচের কি প্রবাহী ধর্ম উপস্থিত থাকায় পুরানো দিনের জানালার নিচের দিকটা কি পুরু এবং স্বচ্ছ হয়ে যায়। দেখছো এই নিচের দিকটা পুরু এবং কি অস্বচ্ছ হয়ে গেছে, ঝাপসা হয়ে গেছে। তাহলে কেন হলো না, কাঁচ একটি কি অ্যামারফাস সলিড, কাঁচ একটি অনিয়তকার কঠিন, আর এদের কি প্রবাহী ধর্ম আছে লাইক লিকুইড, বাট ইট ইজ স্লো। সেই জন্য কি মানে লং টাইম পরে নিচের দিকটা কি হয়ে যায়, ঠিক হয়ে যায়। ঠিক আছে, ক্লিয়ার? নেক্সট আমরা টাইপস অফ ক্রিস্টালাইন সলিড নিয়ে ডিসকাস করব। দেখো আমাদের সিলেবাসে শুধুমাত্র ক্রিস্টালাইন সলিডটা আছে আমাদের সিলেবাসে। তাহলে হোয়াট ইজ ক্রিস্টালাইন সলিড আমরা বলেছি, তাদের একটা ডেফিনিট জিওমেট্রি থাকে, জিওমেট্রিক্যাল শেপ থাকবে, তারা তাদের কনস্টিটিউয়েন্ট পার্টিকেলগুলো কি হ্যাজ অর্ডার অ্যারেঞ্জমেন্ট উইথ লং রেঞ্জ অর্ডার অ্যারেঞ্জমেন্ট, অনেক দূর পর্যন্ত সাজানো গোছানো থাকে, তাই না? তারা অ্যানাইসোট্রপিক ইন নেচার, এইগুলো তো বলেছি। তাহলে এই ক্রিস্টালাইন সলিড কত টাইপের হয় সেগুলো আমরা এখন একটু ডিসকাস করব। দেখো ক্রিস্টালাইন সলিড মেনলি 4 টাইপ। নাম্বার 1-এ আয়নিক সলিড, নাম্বার 2-তে কোভালেন্ট সলিড অর নেটওয়ার্ক সলিড, বাংলায় বলি সমযোজী কঠিন, নাম্বার 3-তে মলিকিউলার সলিড অর্থাৎ আণবিক কঠিন, আর নাম্বার 4-এ মেটালিক সলিড অর ধাতব কঠিন। তাহলে আয়নীয় কঠিন, সমযোজী কঠিন, আণবিক কঠিন আর কি ধাতব কঠিন। তাহলে 4 টাইপ সলিড আমরা ক্রিস্টালাইন সলিড কিন্তু এক্সিস্ট করে নেচারে। ঠিক আছে, তাহলে এই সলিডের কতগুলো সাধারণ ধর্ম অর্থাৎ সাম জেনারেল ক্যারেক্টারিস্টিক্স আমরা ডিসকাস করব, সেগুলো কিছু কিছু আমাদের এমসিকিউ আসে। এগুলো কিন্তু এমসিকিউর জন্য, এগুলো বোর্ডে পড়বে না, বাট এমসিকিউ আসবে। দেখো প্রথমে আমরা বলছি যে সলিডের মধ্যে আমরা বলছি যে আয়নিক সলিড। তাহলে আয়নিক সলিডের মধ্যে কনস্টিটিউয়েন্ট পার্টিকেলস কি, মানে কেলাস গঠনকারী কণা কি আয়ন। আয়নিক সলিডে কেলাস গঠনকারী কণা আয়ন হবে। দেখো এই ধর আমি এখানে বলছি NaCl, NaCl একটা ক্রিস্টালাইন সলিড। তাহলে এরা কি কি আয়ন নিয়ে তৈরি, Na প্লাস আর কি Cl মাইনাস, Na প্লাস Cl মাইনাস। তাহলে এই আয়ন নিয়ে, তাহলে আয়নিক সলিডের তোমার কনস্টিটিউয়েন্ট পার্টিকেলস কি, কেলাস গঠনকারী কণা কি আয়ন, সে মেবি ক্যাটায়ন আর কি অ্যানায়ন। তাহলে আয়নের মধ্যে ইন্টারমলিকুলার ফোর্স কি, তাহলে আয়নরা কোন ফোর্সের মাধ্যমে থাকে, আমরা জানি তারা কি ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন, তাই না? কুলম্বীয় তড়িৎ আকর্ষণ বল, বাংলায় বলবে এটা কি কুলম্বীয় তড়িৎ আকর্ষণ বল, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন। এক্সাম্পল দিয়েছি NaCl, Na প্লাস Cl মাইনাস, K প্লাস Cl মাইনাস, Mg2 প্লাস Cl2Cl মাইনাস। তাহলে এরা সব কিন্তু আয়নিক সলিডের এক্সাম্পল। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা এবারে আমরা আসছি কোভালেন্ট সলিড। দেখো নাম্বার 2-তে সমযোজী কঠিন। তাহলে কোভালেন্ট সলিডের মধ্যে কনস্টিটিউয়েন্ট পার্টিকেল কোনটা, কেলাস গঠনকারী কণা কি, কেলাস গঠনকারী কণা। তাহলে কেলাস গঠনকারী কণা হলো অধাতব পরমাণু, নন মেটালিক অ্যাটমস অফ নন মেটাল, অধাতব পরমাণু। তাহলে অধাতব পরমাণুর মধ্যে কি বন্ড থাকে, কি ফোর্স অফ অ্যাট্রাকশন কি, আকর্ষণ বল কি,
আন্তরাণবিক আকর্ষণ বল কি না সমযোজী বন্ধন। এটা কি কোভ্যালেন্ট বন্ড, সমযোজী, সমযোজী বন্ধন, সমযোজী বন্ধন। ঠিক আছে, যেমন এক্সাম্পল ডায়মন্ড, গ্রাফাইট, বোরন নাইট্রাইট, সিলিকন কার্বাইড, এগুলো কিন্তু কোভ্যালেন্ট সলিড। এদের মেল্টিং পয়েন্ট কিন্তু হাই, এদের মেল্টিং পয়েন্ট হাই, মেল্টিং পয়েন্ট, এদের কি হাই মেল্টিং পয়েন্ট, হাই মেল্টিং পয়েন্ট মানে গলনাঙ্ক কিন্তু অনেক বেশি এদের, হ্যাঁ, হাই মেল্টিং পয়েন্ট। ঠিক আছে, আচ্ছা এখানে আমরা যে দুটো বলেছি এই ডায়মন্ড আর গ্রাফাইট, দেখো এই ডায়মন্ড আমরা কয়েকটা এমসিকিউ আসে, ডায়মন্ড দেখ অ্যাকচুয়ালি ডায়মন্ডে কি বলতো প্রত্যেকটা কার্বন, এগুলো একটু মনে রাখিস বাবা, এগুলো কার্বন, হ্যাঁ প্রত্যেকটা কার্বন এরকম 4 কার্বনের সঙ্গে অ্যাটাচ থাকে, প্রত্যেকটা কার্বন, প্রত্যেকটা কার্বন তাহলে কটা কার্বনের সঙ্গে অ্যাটাচ থাকে 4 কার্বন অ্যাটমের সঙ্গে, নেবারিং 4 কার্বন অ্যাটমের সঙ্গে। আবার এরা আবার কি আবার তোমার 4টে কার্বনের সঙ্গে, তাহলে প্রত্যেকটা কার্বন, এই কার্বন 4টে, এ আবার কি এইরকম করে আবার 4টে। ঠিক, তাহলে এদের অ্যারেঞ্জমেন্টটা কি নেটওয়ার্ক অ্যারেঞ্জমেন্ট। তাহলে এরকম অ্যাটমগুলোর নেটওয়ার্ক ব্যবসা মানে জানিস তো, ধর একজন এজেন্ট সে আরো 3জনকে নামালো, আবার প্রত্যেকে আরো 3জন করে নামালো, তাহলে এদের অ্যারেঞ্জমেন্টটাকে বলি নেটওয়ার্ক অ্যারেঞ্জমেন্ট। ওই জন্য এই সলিডের আরেক নাম নেটওয়ার্ক সলিড, তাই না? এতে তাহলে কি বলি নেটওয়ার্ক অ্যারেঞ্জমেন্ট। আচ্ছা এখানে দেখ এই প্রত্যেকটা কার্বন তাহলে 4টে কার্বনের সঙ্গে আছে, তাহলে একটা করে যদি 4টে কার্বনের সঙ্গে থাকে তাহলে প্রত্যেকটা কার্বনের হাইব্রিডাইজেশন কিন্তু sp3। তাহলে ডায়মন্ডে প্রত্যেকটা কার্বনের হাইব্রিডাইজেশন কি sp3, প্রত্যেকটা কার্বন 4টে করে কার্বনের সঙ্গে অ্যাটাচ আছে, তাহলে সেই জন্য প্রত্যেকটা কার্বনের হাইব্রিডাইজেশন sp3, এটা যেন মাথায় থাকে, হাইব্রিডাইজেশন অফ ইচ কার্বন অ্যাটম ইজ sp3, এই কয়েকটা পয়েন্ট এখানে লিখে রাখবে, হাইব্রিডাইজেশন অফ ইচ কার্বন অ্যাটম ইজ sp3। তাহলে প্রত্যেকটা কার্বন, কার্বন তো দেখ গ্রুপ 14, তাহলে এর বাইরে কি 4টে অ্যাটম আছে, এই 4টে ইলেকট্রন আছে, সরি কার্বনের বাইরে 4টে ইলেকট্রন আছে ভ্যালেন্স শেলে, তাই প্রত্যেকটা ইলেকট্রন 4টে কার্বনের সঙ্গে অ্যাটাচ থাকে, তাহলে এই কার্বনে কি নেই কোনো ফ্রি ইলেকট্রন নেই, সেই জন্য এরা কিন্তু ডায়মন্ড কি করতে পারে না, ক্যানট কন্ডাক্ট ইলেকট্রিসিটি। তাহলে এটা কি ক্যানট কন্ডাক্ট ইলেকট্রিসিটি। তাহলে এখানে জিনিসটা আমরা কি বুঝলাম, এরা ইলেকট্রিসিটি মানে তড়িৎ পরিবহন করতে পারে না, এদের প্রত্যেকটা কার্বনের হাইব্রিডাইজেশন কি sp3। ঠিক আছে, এই জায়গাটা যেন মনে থাকে, এদের অ্যারেঞ্জমেন্ট কি নেটওয়ার্ক। আচ্ছা এখানে ঠিক দেখ এখানে আরেকটা আছে আমরা বলেছি গ্রাফাইট, দেখো ডায়মন্ডেরটা একটু ডিসকাস করলাম, গ্রাফাইটটা একটু বলে দিচ্ছি। দেখ গ্রাফাইটে আবার বাবু প্রত্যেকটা কার্বন এরকম 3টে করে কার্বনের সঙ্গে অ্যাটাচ থাকে, প্রত্যেকটা কার্বন, এই ধরো এই আবার এই আবার এই আবার এই এবং এদের হেক্সাগোনাল লেয়ার স্ট্রাকচার দেখেছো, এই একটা হেক্সাগোনাল লেয়ার স্ট্রাকচার, পরপর এরকম লেয়ারে চলে যায়, আবার নিচে এরকম আর একটা লেয়ার থাকে এরকম, হ্যাঁ এদের কিন্তু হেক্সাগোনাল কি লেয়ার স্ট্রাকচার। এই তাহলে এই প্রত্যেকটা এই একটা লেয়ার, ধর এই একটা লেয়ার, আবার এই বলছি এই এই একটা লেয়ার, আর একটা এই নিচের লেয়ার, উপরের লেয়ার, এরা ভ্যান্ডারওয়াল অ্যাট্রাকশনের মাধ্যমে কিন্তু অ্যাটাচ থাকে, এই জন্য এরা কিন্তু খুব সফট হয়, ওই জন্য দেখবে তোমরা পড়েছো যে গ্রাফাইট ইজ সফট, কেন এদের প্রত্যেক এরা লেয়ার স্ট্রাকচার, এদের যেমন নেটওয়ার্ক অ্যারেঞ্জমেন্ট, এরা কিন্তু লেয়ার স্ট্রাকচার, মানে লেয়ার মানে কি মানে তোমার যেটা কি বলবো সরল রৈখিক, হ্যাঁ, আর এরা কি সফট হয়, কারণ কেন এরা ভ্যান্ডারওয়াল দুটো লেয়ার পরপর কি দুর্বল উইক ভ্যান্ডারওয়াল ফোর্স অফ অ্যাট্রাকশনের মাধ্যমে অ্যাটাচ থাকে,
আর এখানে প্রত্যেকটা কার্বন কটা কার্বনের সঙ্গে আছে? 3টে। তাহলে এদের কিন্তু হাইব্রিডাইজেশন sp2। তাহলে গ্রাফাইটে প্রত্যেকটা কার্বনের হাইব্রিডাইজেশন sp2। তাহলে দেখো প্রত্যেকটা কার্বনে আমরা জানি ভ্যালেন্স শেলে কি 4টে ইলেকট্রন থাকে। তাহলে প্রত্যেকটা কার্বন কি 3টে কার্বনের সঙ্গে বন্ড করে আছে। দেখো তাহলে একটা করে ইলেকট্রন কিন্তু ফ্রি থাকে, ফ্রি ইলেকট্রন, এটাকে কি বলি? ফ্রি ইলেকট্রন। তাহলে ফ্রি ইলেকট্রন থাকার জন্য গ্রাফাইট কিন্তু ক্যান কন্ডাক্ট ইলেকট্রিসিটি। তাহলে ওই জন্য বলেছি কি গ্রাফাইট ক্যান কন্ডাক্ট ইলেকট্রিসিটি। দেখো গ্রাফাইট ক্যান কন্ডাক্ট ইলেকট্রিসিটি। গ্রাফাইট ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারে কিন্তু ডায়মন্ড পারে না। তাহলে এই পয়েন্টগুলো যদি আসে এমসিকিউ একটু মনে রাখবে, ঠিক আছে? আচ্ছা, নেক্সট থার্ড পয়েন্ট, মলিকিউলার সলিড। মলিকুলার মানে আণবিক, এটাকে আমরা বাংলায় কি বলি? আণবিক। আণবিক কঠিন। আণবিক কঠিন। দেখো আণবিক কঠিন আবার দু ধরনের, একটা আছে নন পোলার মলিকুল। নন পোলার বাংলায় বলে অধ্রুবীয় অণু। নন পোলারের কি? অধ্রুবীয় অণু। এখানে ভালো করে দেখ, তাহলে মলিকুলার সলিডের আমরা আসছি, এদের তাহলে কেলাস গঠনকারী কণা কোনগুলো? এগুলো তো কেলাস গঠনকারী কণা, সলিড ফর্মিং পার্টিকেল। তাহলে এখানে কি 3 ধরনের হতে পারে নন পোলার মলিকিউল। যদি নন পোলার মলিকুল কি I2 Cl2 CO2, নন পোলার মানে কি এদের ডাইপোল মোমেন্ট জিরো, ডাইপোল জিরো। তাহলে যদি নন পোলার মলিকুল হয় তাহলে এদের মধ্যে অ্যাট্রাকশন কি হয়? আমরা জানি লন্ডন ফোর্স, খুব ইম্পর্টেন্ট কিন্তু। এরকম দুটো মলিকুল দিয়ে দেবে কাদের মধ্যে লন্ডন ফোর্স আছে। তাহলে যদি নন পোলার মলিকুলের মধ্যে লন্ডন ফোর্স থাকে, টু নন পোলার মলিকুল, তাহলে লন্ডন ফোর্স কাদের মধ্যে থাকে? লন্ডন ফোর্স কাদের মধ্যে থাকে? বিটুইন টু নন পোলার মলিকুল, বিটুইন টু নন পোলার মলিকুল। আচ্ছা, তারপর পোলার মলিকুল। পোলার মলিকুল যদি হয় তাহলে এদের মধ্যে কিন্তু ফোর্সটা কি থাকবে? ডাইপোল ডাইপোল ইন্টারাকশন। পোলার মানে কি? যাদের ডাইপোল মোমেন্ট আছে এদের মিউ নট ইকুয়াল টু জিরো। দেখো পোলার মলিকুল যদি হয় তাহলে ডাইপোল ডাইপোল, ধর এখানে বললাম HI, তাহলে এটা নেগেটিভ, ইলেকট্রোনেগেটিভ, তাই হাইড্রোজেন কি পজিটিভ। তাহলে আরেকটা H আরেকটা I, তাহলে এও নেগেটিভ এও কি ডেল পজিটিভ। তাহলে নেগেটিভ পজিটিভের মধ্যে কি থাকবে? একটা এই যে অ্যাট্রাকশনটা থাকে এদের কি বলি? ডাইপোল ডাইপোল অ্যাট্রাকশন। তাহলে ডাইপোল ডাইপোল অ্যাট্রাকশন কাদের মধ্যে কাজ করে? না দুটো পোলার মলিকুলের মধ্যে, ধ্রুবীয় অণুর মধ্যে। তাহলে এখানে যদি অধ্রুবীয় হয় তাহলে লন্ডন ফোর্স, যদি ধ্রুবীয় হয় অর্থাৎ পোলার মলিকুল, পোলার মলিকুল মানে কি যাদের ডাইপোমেন্ট আছে তাদের মধ্যে হলে ডাইপোল ডাইপোল। তাহলে এদের এই যে ফোর্স এটাকে আমরা বলি ডিপি ডিপি, এদের বলি ডাইপোল ডাইপোল অ্যাট্রাকশন। আর একটা হতে পারে কি মলিকুল যদি হাইড্রোজেন বন্ডেড মলিকিউল হয়, তাহলে হাইড্রোজেন বন্ড কারা করে? এক HF আর এক কি আইস, এরা হাইড্রোজেন বন্ডে থাকে। তাহলে এদের কিন্তু হাইড্রোজেন বন্ডিং অ্যাট্রাকশন। তাহলে হাইড্রোজেন বন্ডিং মলিকুলের মধ্যে মেন ফোর্স অফ অ্যাট্রাকশন কি? হাইড্রোজেন বন্ডিং অ্যাট্রাকশন। আমরা জানি এগুলো। দেখো HF, আবার তুমি দেখো HF, তাহলে এই হাইড্রোজেনটা এই ফ্লুরিনের সঙ্গে, তাহলে এইভাবে আমরা পড়ে এসছি আমরা। আবার HF, দেখো এই হাইড্রোজেনটা এই ফ্লুরিনের সঙ্গে। বা আইস, আইসে আমরা দেখেছি ওয়াটার, আইসের মধ্যে কি প্রত্যেকটা ওয়াটার মলিকুল তোমার 4টে ওয়াটার মলিকুলের সঙ্গে হাইড্রোজেন বন্ডিং এ থাকে, 11-এ দেখানো হয়েছে। তাহলে এদের আইস আর তোমার HF এর মধ্যে কি না হাইড্রোজেন বন্ডিং অ্যাট্রাকশন। এবারে দেখো মেটালিক সলিড, ধাতব কঠিন, এটাকে আমরা বলি ধাতব কঠিন। তাহলে এদের মধ্যে কি? ধরো আয়রন, আয়রনের মধ্যে কি সব মেটাল অ্যাটম থাকবে। তোমার গোল্ড, গোল্ডের মধ্যে কি সব গোল্ড অ্যাটম থাকবে, তাই না? তাহলে এদের মধ্যে কি বন্ড? মেটালিক বন্ড। এদের মধ্যে ফোর্স অফ অ্যাট্রাকশন কি? তাহলে মেটালিক বন্ড। এদের মধ্যে ফোর্স অফ অ্যাট্রাকশন মেটালিক বন্ড। তাহলে কপার, সিলভার, গোল্ড, আয়রন এটসেট্রা।
তাহলে এখানে দেখো আমরা তাহলে কি ডিসকাস করলাম, যে আয়নিক সলিড তাদের মধ্যে যে সলিড যেটা তৈরি করছে সেই পার্টিকেলগুলো আয়ন, তাহলে এদের মধ্যে ফোর্স অফ অ্যাট্রাকশন কি, তোমার ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন এক্সাম্পল বলেছে। আচ্ছা, কোভ্যালেন্ট সলিড কি, এরা হচ্ছে নন মেটালিক অ্যাটম থাকবে, মানে অধাতব পরমাণু, তাহলে এদের মধ্যে ফোর্স অফ অ্যাট্রাকশন কি, সমযোজী বন্ধন, কোভ্যালেন্ট বন্ড। আর এরা কি ডায়মন্ড গ্রাফাইট এক্সাম্পল মনে রাখবে। আর মলিকিউলার সলিড হলে এদের কারা তৈরি করে, ফর্মিং পার্টিকেলগুলো কারা সলিড তৈরি করছে না, নন পোলার মলিকুল হতে পারে, অধ্রুবীয় অণু হতে পারে, পোলার মলিকুল হতে পারে, ধ্রুবীয় অণু হতে পারে, আবার হাইড্রোজেন বন্ডেড মলিকুল হতে পারে, অর্থাৎ যারা হাইড্রোজেন বন্ড তৈরি করে। তাহলে এক্সাম্পলগুলো আমরা পর এই লাইন ওয়াইজ এক্সাম্পল দিয়েছি, দেখে নাও। আচ্ছা, এবার আমরা কি মেটালিক সলিড বললাম, তাহলে মেটালিক সলিড ফর্মিং পার্টিকেলগুলো কি, ধাতব আয়ন, ধাতব পরমাণু, হ্যাঁ। তাহলে আর মেটালিক বন্ডিং থাকবে, এদের মধ্যে ফোর্স অফ অ্যাট্রাকশন, মেটালিক বন্ডিং, এইগুলো এক্সাম্পল। ক্লিয়ার? আচ্ছা, এবারে আমাদের এখানে সিম্পল একখানা কোশ্চেন যদি আসে পরে, যে হুইচ অফ দ্য অ্যাবভ ক্রিস্টালাইন সলিড হ্যাজ হাইয়েস্ট মেল্টিং পয়েন্ট, আমরা জানি, দেখবে এটা একবার এমসিকিউ এসেছিল জয়েন্টে, কোভ্যালেন্ট সলিডের মেল্টিং পয়েন্ট সব থেকে বেশি। তুমি দেখবে ডায়মন্ড, বোরন নাইট্রাইট, এরা হচ্ছে মেল্টিং পয়েন্ট অনেক 2500 3000 ডিগ্রি সেন্টিগ্রেড। আচ্ছা, এবারে আমরা একদম নতুন টপিকে চলে আসছি, যে ডিফাইন ক্রিস্টাল ল্যাটিস অর স্পেস ল্যাটিস, কেলাস জালকের সংজ্ঞা দাও। এইটা আমরা প্রথম আসছি, ডিফাইন ক্রিস্টাল ল্যাটিস অর স্পেস ল্যাটিস। ভালো করে দেখো, তাহলে স্পেস ল্যাটিস অর ক্রিস্টাল ল্যাটিস কি, আমরা বলছি 3 ডাইমেনশনাল ডেফিনিট রেগুলার অ্যারেঞ্জমেন্ট অফ কনস্টিটিউয়েন্ট পার্টিকেলস। তাহলে কনস্টিটিউয়েন্ট পার্টিকেলস কোনটা, ব্র্যাকেটে লিখলাম অ্যাটম, আয়ন অর মলিকিউল অফ দ্য সলিড ইজ কল্ড স্পেস ল্যাটিস। ভালো করে দেখো, আমরা বললাম 3 ডাইমেনশনাল ডেফিনিট রেগুলার অ্যারেঞ্জমেন্ট অফ কনস্টিটিউয়েন্ট পার্টিকেলস, অ্যাটম, আয়ন or কি molecule of the solid is called space lattice। তাহলে ত্রিমাত্রিক তলে কেলাস গঠনকারী কণাগুলির, ব্র্যাকেটে লিখে দেবে, কেলাস গঠনকারী কণাগুলির ব্র্যাকেটে লিখে দেবে যে অণু, পরমাণু বা আয়নের সুনির্দিষ্ট সুশৃঙ্খল বিন্যাসকে কেলাস জালক। তুমি দেখো, এই একটা কিউব, এই ধরো একটা কিউব আমাদের এখানে আঁকা আছে, তুমি দেখতে পাচ্ছ, আমি আবার এঁকে দিচ্ছি এখানে। ধরো এই যে এখানে আমরা যদি এরকম আমরা প্রত্যেকটা জায়গায় এই অ্যাটম, মানে যারা একটা 3D স্পেস অকুপাই করেছে, ধরো পার্টিকেলগুলো পর 3 ডাইমেনশন, একটা এক্স ওয়াই জেড এরকম ভাবে গেছে, ঠিক আছে। তাহলে একটা শেপ দাঁড়িয়েছে কি, একটা 3D শেপ দাঁড়িয়েছে, ঠিক আছে। এই যে 3D একটা অ্যারেঞ্জমেন্ট, এই 3 ডাইমেনশন, এই দেখো প্রত্যেকটা পর এটা ধর এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, উপরে জেড অ্যাক্সিস, একটা এক্স, একটা ওয়াই, এটা আমরা বললাম ওয়াই, এটা কি এক্স, আর উপরের দিকে উঠে জেড। তাহলে এই যে অ্যারেঞ্জমেন্ট, এই পার্টিকেলগুলো পর দেখো পর অ্যারেঞ্জ হয়ে আছে, এটাকে আমরা বলছি কি স্পেস ল্যাটিস। ঠিক আছে, ক্লিয়ার? আশা করি তোমরা বুঝতে পেরেছো, ক্লিয়ার আইডিয়াটা। আচ্ছা, এবারে আমরা আসব ইউনিট সেল, তাহলে একক কোষ। এবার আমাদের পরে একক কোষ, ঠিক আছে। তাহলে ইউনিট সেল ইজ দ্য স্মলেস্ট রিপিটেটিং ইউনিট ইন এ ক্রিস্টাল ল্যাটিস, হুইচ when repeated again and again in different direction to form whole crystal lattice। তাহলে কেলাস জালকের একটা ক্ষুদ্রতম যে সরল একক সুনির্দিষ্ট সুশৃঙ্খলভাবে পুনঃ মানে বারবার যুক্ত হয়ে সমগ্র কেলাস জালক গঠন করে, সেই ক্ষুদ্রতম সরল একককে আমরা একক কোষ বলি। ঠিক আছে, যেমন এই একটা ধরো স্পেস ল্যাটিস, একটা ধরো বড় ক্রিস্টাল ল্যাটিস বা একে স্পেস ল্যাটিস বলেছি। তাহলে এইটাকে আমরা কাটছি, দেখো এই একটা বড় স্পেস ল্যাটিসকে যদি আমরা একটা বড় লার্জ স্পেস ল্যাটিস, এই লার্জ একটা স্পেস ল্যাটিস, ভালো করে দেখো,
এই লার্জ স্পেস ল্যাটিস, এটাকে এটাকে দেখো, এটাকে আমি একবার এরকম ভাবে মাঝে কাটলে দুটো হলো, আবার এরকম ভাবে যদি কাটি, এরকম ভাবে যদি কাটি, তাহলে কি আবার তোমার চারটে হলো। তাহলে এটা এদিক দিয়ে একবার কাটলাম, দেখো এখান থেকে কি একবার মাঝখান থেকে কাটলাম এদিক দিয়ে, একবার এদিক দিয়ে, তাহলে চারটে কিউব পেলাম। তাহলে একটা ছোট কিউব পাচ্ছি। আবার যদি সেটাকে কাটি, আবার চারটে কিউব পাবো। এইভাবে যতবার কাটবো, তাহলে এটাকে প্রথমে এরমভাবে কাটলে এক কটা হচ্ছে, চার ভাগে ভাগ হচ্ছে, একটা ছোট কিউব পেলাম, এরকম একটা কিউব পেলাম, ছোট কিউব। আবার যদি একে আবার কাটি মাঝখান থেকে, আবার একটা ছোট কিউব পাবো, পাবো না? তাহলে এই যে আবার এই ছোট কিউবটা, এই ছোট কিউবগুলো আবার যদি বসাই, পরপর সাজাই, তাহলে এইটা পাবো। আবার এইগুলো যদি পরপর সাজাই, আবার এই বড় কিউব আসবে। তাহলে এই যে সব থেকে স্মলেস্ট কিউব, মানে এই যে এটার ক্ষেত্রে ধরো আমি একটু বড় করে দেখানো আছে, এই কিউবটা কেটেছি, কাটার পরে এটা 8টা কিউব হয়েছে, এটা হচ্ছে স্মলেস্ট। তাহলে এই ছোট কিউবটাকে, এই ছোট যে কিউব, এইটাকে বলছি আমরা ইউনিট সেল। ভালো করে দেখো, তাহলে ইউনিট সেলটা কি আমরা বললাম যে ইউনিট সেল ইজ দ্য কি স্মলেস্ট রিপিটেটিং ইউনিট ইন এ ক্রিস্টাল ল্যাটিস। এটা একটা টোটাল ক্রিস্টাল ল্যাটিস ছিল, তার একদম ছোট্ট রিপিটেটিং ইউনিট, হুইচ when repeated again and again in different direction to form whole crystal lattice। তাহলে একবার এই উপরের দিকে যাচ্ছে, ধরো জেড অ্যাক্সিস, একবার এই দিকে যাচ্ছে এক্স অ্যাক্সিস, একবার ভেতরে ওই ওই দিকে যাচ্ছে, ভেতরের দিকে, ওই ভেতরের দিকে, তাহলে এটা ওয়াই অ্যাক্সিস। তাহলে এই যে ডিফারেন্ট ডিরেকশন এরা যদি পর পর সাজায়, এই একটা ওই একটা, এদিকে 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 উপরের দিকে, তাহলে আমরা কি পাচ্ছি, একটা হোল ক্রিস্টালটা পাচ্ছি, হোল ক্রিস্টাল ল্যাটিস পাওয়া যাচ্ছে। তাহলে এই যে ছোট্ট পোর্শন, এইটাকে আমরা বলছি ইউনিট সেল। তুমি ধরো একটা বিল্ডিং, বিল্ডিং পর 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 তৈরি করা হচ্ছে, তাহলে বিল্ডিংটা ভাঙলে আবার কি পাবো, একটা ছোট্ট ইট পাবো, ব্রিক। সেই ছোট ব্রিকটাকে বলছি ইউনিট সেল। ব্রিকটা তো একটা কিউবের মতো, তাহলে ওই ইটগুলো পর 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 সাজাও, সাজালে তুমি একটা বড় বিল্ডিং তৈরি করছো। আর বিল্ডিংটা ভাঙতে ভাঙতে একদম ছোট পোর্শনটা পাচ্ছ। তাহলে সেই ছোট্ট স্মলেস্ট পোর্শন, যাকে আমরা বলছি কি একক কোষ, ইউনিট সেল। তাহলে একদম স্মলেস্ট পোর্শনটাকে আমরা বলছি কি ইউনিট সেল। তাহলে এই ছোট্ট স্মলেস্ট পোর্শনটা আবার যদি আমি থ্রি ডাইমেনশনাল মানে মানে থ্রি ডি অ্যাক্সিস, মানে তিনটে অ্যাক্সিস হয়, পর 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 যদি বসিয়ে বসিয়ে যায়, তাহলে হোল ক্রিস্টালটা পাচ্ছি। সেই জন্যই বলেছে দেখো, ইউনিট সেল ইজ দ্য স্মলেস্ট রিপিটেটিং ইউনিট বা পোর্শন, স্মলেস্ট রিপিটেটিং পোর্শনও বলতে পারি, ইউনিট বলতে পারি, ইন দ্য ক্রিস্টাল ল্যাটিস, হুইচ when repeated again and again in different direction to form whole crystal lattice। তাহলে কেলাস জালকের একটা ক্ষুদ্রতম যে সরল একক বা প্যাটার্ন, হ্যাঁ, যা সুনির্দিষ্ট সুশৃঙ্খল ভাবে পুনঃ পুনঃ মানে বারবার যুক্ত হয়ে সমগ্র কেলাস জালক গঠন করে, সেই ক্ষুদ্রতম সরল একককে একক কোষ বলে। ক্লিয়ার? তাহলে ইউনিট সেল ক্লিয়ার হয়ে গেল ব্যাপারটা কি। আচ্ছা, এবারে আমরা আসবো টাইপ অফ ইউনিট সেল, তার মানে একক কোষের শ্রেণী বিভাগ। খুব ইন্টারেস্টিং আর কি, একক কোষের শ্রেণী বিভাগ। ঠিক আছে, দেখো ইউনিট সেলকে আমরা টু টাইপে ভাগ করি। তাহলে ইউনিট সেল ডিভাইডেড ইন্টু টু টাইপ। দেখো, একটা বলছি প্রিমিটিভ ইউনিট সেল, এটা বল আদিম বা সরল ইউনিট সেল, প্রিমিটিভ আদিম বা সরল। আর একটা বলে সেন্টার্ড কেন্দ্রীয় একক কোষ। ঠিক আছে, তাহলে কভাবে ভাগ করেছি, একটা প্রিমিটিভ আর সিম্পল ইউনিট সেল, আর একটা বললাম সেন্টার্ড ইউনিট সেল। আচ্ছা, এই সেন্টার্ড ইউনিট সেল আবার তিন ধরনের। তাহলে সেন্টার্ড ইউনিট সেল আবার কত ধরনের, তিন ধরনের। তাহলে এখানে আমরা এই দেখো এই হাফ সিস্টেমের মাধ্যমে দেখিয়ে দিয়েছি ক্লাসিফিকেশনটা। তাহলে ইউনিট সেল কি বললাম, একটা সিম্পল বা প্রিমিটিভ ইউনিট সেল, একটা বললাম সেন্টার্ড বা কেন্দ্রীয় একক কোষ। এই সেন্টার্ড ইউনিট সেল আবার থ্রি টাইপস, আমরা অলরেডি বলেছি। একটা ফেস সেন্টার, এটাকে বলে পৃষ্ঠকেন্দ্রিক, পৃষ্ঠকেন্দ্রিক, পৃষ্ঠকেন্দ্রিক। একটা দেহকেন্দ্রিক বডি সেন্টার, দেহকেন্দ্রিক।
আর একটা আছে প্রান্ত, এন্ড সেন্টার, প্রান্ত, প্রান্ত কেন্দ্রিক একক কোষ। তাহলে পৃষ্ঠকেন্দ্রিক একক কোষ, দেহকেন্দ্রিক একক কোষ আর প্রান্ত কেন্দ্রিক একক কোষ। ক্লিয়ার? আচ্ছা, এবারে আমাদের প্রত্যেকটা ইউনিট সেল কাকে বলে, তাদের মানে ডেফিনেশন কি হবে সেইটা নিয়ে আমরা ডিসকাস করছি। আমাদের এখানে বলে ডেফিনিট মানে ডিফাইন প্রিমিটিভ অ্যান্ড সেন্টার্ড ইউনিট সেল, রাইট ডাউন দ্য স্ট্রাকচার অফ ডিফারেন্ট টাইপস অফ ইউনিট সেল। তাহলে আদিম এবং কেন্দ্রীয় একক কোষের সংজ্ঞা দাও এবং উহাদের গঠন আঁকো, মানে কেমন হবে, তাদের কিরকম স্ট্রাকচারটা হবে। তাহলে প্রিমিটিভ ইউনিট সেল কি বলছি না, দ্য ইউনিট সেল হুইচ হ্যাজ অনলি ওয়ান পার্টিকেল। তাহলে যে ইউনিট সেলে পার্টিকেল সংখ্যা কটা থাকবে, কেবলমাত্র একটা। হ্যাঁ, যে একক কোষে একটি মাত্র কণা উপস্থিত থাকে তাদের বলি আমরা কি, প্রিমিটিভ বা সরল একক কোষ। প্রিমিটিভ বা কি বললাম, তাদের বলি সরল একক কোষ। দেখো এদের স্ট্রাকচারটা হবে এরকম, ভালো করে এগুলো প্র্যাকটিস করো বাবু, না হলে শিখতে পারবে না। প্রিমিটিভ একক কোষের এই স্ট্রাকচারটা কিন্তু মনে রাখবে, না হলে শিখতে পারবে না। দেখো এই প্রিমিটিভ একক কোষের প্রত্যেকটা কর্নারে কিন্তু একটা করে পার্টিকেল থাকে, এইটা যেন মাথায় থাকে। তাহলে সরল একক কোষের যদি বলে স্ট্রাকচারটা কি না, প্রত্যেকটা কর্নারে শীর্ষে, এটাকে বলি কর্নার বা শীর্ষ, প্রত্যেকটা শীর্ষে বা প্রত্যেকটা কর্নারে একটা করে পার্টিকেল থাকবে। সে অ্যাটম হতে পারে, সে মলিকিউল হতে পারে, সে আয়ন হতে পারে। যদি আয়নিক সলিড হয় আয়ন হবে, মলিকুলার সলিড হলে মলিকিউল হবে, মেটালিক সলিড হলে মেটাল অ্যাটম হবে, কোভালেন্ট সলিড হলে মলিকিউল হবে। বুঝেছো? তাহলে যেটা হয় কিন্তু প্রত্যেকটা কর্নারে একটা করে থাকবে, তাহলে আমরা বলবো কি প্রিমিটিভ ইউনিট সেল, সিম্পল ইউনিট সেল। ঠিক আছে? তাহলে কি বললাম, একটা মাত্র কণা উপস্থিত। এখানে মনে হচ্ছে 8টা কণা আছে স্যার, একটা বলছে, আমরা পরে ক্যালকুলেশন করে দেখাবো কেবলমাত্র একটা কণা। কারণ দেখো এইগুলো সব বাইরে আছে, ম্যাক্সিমাম অংশ কিন্তু বাইরে, কিছু অংশ এই ইউনিট সেলের মধ্যে, বাকিটা কি সব বাইরে চলে গেছে। টোটাল আমরা অ্যাড করলে একটাই পাবো, আমরা পরে তোমাদের এটা দেখাবো। আচ্ছা, এবারে সেন্টার্ড ইউনিট সেল আমরা বলেছি যে যে একক কোষে একাধিক গঠন মানে কেলাস গঠনকারী কণা উপস্থিত থাকে, ঠিক আছে, তাদের বলে কেন্দ্রীয় একক কোষ। দ্য ইউনিট সেল হুইচ হ্যাজ মোর দ্যান ওয়ান পার্টিকেল ইজ কল্ড সেন্টার্ড ইউনিট সেল। তাহলে সেন্টার্ড ইউনিট সেল আবার 3 ধরনের আমরা বলেছি। বিসিসি, দেখো বিসিসিটা আমরা আঁকছি, এই আঁকাগুলো কিন্তু না জানলে পারবে না। এই ড্রয়িংটা কিন্তু খুব ইম্পর্টেন্ট বাবা, এইগুলো ভালো করে প্র্যাকটিস করো, না হলে হবে না। দেখো এটা বিসিসি, তাহলে এখানে প্রত্যেকটা কর্নারে কিন্তু পার্টিকেল আছে, প্রত্যেকটা কর্নারে। আর সঙ্গে সঙ্গে দেখো একটা পার্টিকেল আছে একদম বডির মধ্যে ভেতরে, তাহলে একটাই লাল করে দিলাম, এটা রেড করে দিলাম। একটা পার্টিকেল কি প্রত্যেকটা কর্নারে একটা করে আছে আর একটা বডির মধ্যে আছে, এটাকে বলি দেহ কেন্দ্রিক বা বডি সেন্টার ইউনিট সেল, বিসিসি, বিসি ইউনিট সেল, ইউনিট সেল, বডি সেন্টার একক, দেহ কেন্দ্রিক একক কোষ। এবারে দেখো, এবারে আমরা তোমার এফসি পৃষ্ঠকেন্দ্রিক ইউনিট সেলটা দেখাচ্ছি। দেখো এটাও এঁকে দিচ্ছি, ভালো করে এগুলো প্র্যাকটিস করো, না হলে কিন্তু পারবে না। এই আঁকাটা জানলে এই চ্যাপ্টার কিন্তু হয়ে যাবে বাবা, খুবই সোজা। দেখো এখানেও প্রত্যেকটা কর্নারে পার্টিকেল থাকবে, প্রত্যেকটা কর্নারে। আর সঙ্গে কি না, সঙ্গে দেখো এই প্রত্যেকটা ফেস, ধর এই উপরের ফেসে, এই ফেসে একটা, এই নিচের ফেসে এই একটা, এই এদিকের এই পাশের এই ফেসটা, এই ফেসটা একটা, এই সাইডে যে 6টা ফেস আছে তো 6টা,
এই এদিকে একটা, এই উপরের দিকে একটা, আবার ওই একদম ওই দিকে ভেতরের দিকে, দেখো ওই ভেতরের দিকে আর একটা। তাহলে ছটা ফেস। যে কোনো কিউবের কটা ফেস? ছটা ফেস থাকে। তাহলে উপরে একটা দিলাম, নিচে এদিকে একটা দিলাম, এদিকে আর এই সামনের দিকে, এই সামনের ফেসে একটা দিলাম, আর একদম কি ওই সাইডে এই পেছনের দিকে পেছনের ফেসে একটা দিলাম। বুঝতে পেরেছো? এই 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 ওই পেছনের সাইডে একটা, এই সাইডে একটা দিলাম, একটা ওই সাইডে দিলাম। তাহলে ক্লিয়ার? মানে ছটা ফেসে ছটা থাকবে। ছটা ফেস তো বুঝতে পারছি, 1 2 3 4, আর এদিকে একটা, এই একটা ফেস, আর কি এই এই একটা ফেস। তাহলে এইটা হচ্ছে তোমার কি এফসি, পৃষ্ঠকেন্দ্রিক, এফসি ফেস সেন্টার ইউনিট সেল। আর একটা আছে কি প্রান্ত কেন্দ্রিক। দেখো আর একটা বললাম আমরা কি প্রান্ত কেন্দ্রিক। তাহলে প্রান্ত কেন্দ্রিক কি আছে? একই, এদেরও সেম, এই এই এখানেও প্রত্যেকটা কর্নারে একটা করে আছে। আর যে কোনো দুটো ফেসে অপোজিট ফেস, এই ধর উপরে দিলেই নিচে, যে কোনো দুটো ফেসে সেন্টারে একটা করে পার্টিকেল আছে। আমি যদি এই ফেসটা দিতাম তাহলে এদিকের ফেসে দিতে হতো। আমি উপরের ফেস দিয়েছি, নিচের ফেস। আমি যদি এই এদিকের ডান দিকের ফেসে দিতাম, যদি এই ফেসটা যদি দিতাম, তাহলে ভেতরের ফেসটা একটা দিতে হতো। তাহলে যে কোনো, এখানে যেমন ছটা ফেসে আছে, এক উপর নিচে এ সাইড এই সব ফ্রন্ট সাইড আর এই ব্যাক সাইড, হ্যাঁ ছটা আছে। কিন্তু এখানে কি হয় উপর নিচে বা এদিক এদিক, যে কোনো অপোজিট দুটো ফেসে দুটো পার্টিকেল থাকবে। তাহলে এই তিনটে পার্টিকেলের স্ট্রাকচারটা কিন্তু তোমাকে বুঝতে হলো। এটাকে বলি আমরা এন সেন্টার, প্রান্ত কেন্দ্রিক ইউনিট সেল, বাংলায় বলে প্রান্ত কেন্দ্রিক। ঠিক আছে? তাহলে তিনটে ইউনিট সেলের স্ট্রাকচার শেখা হয়ে গেল। এবারে আমরা পড়ব যে এদের একটা করে ইউনিট সেলে যে আমরা বলেছিলাম পার্টিকেলের নাম্বার ক্যালকুলেট করতে হয় কি করে, সেইটা দেখিয়েছিলাম, সেই জিনিসটা আমরা বলবো। তাহলে এখানে দেখো, তাহলে সিম্পলি একক কোষ আমরা বলেছিলাম, সরল একক কোষে কতগুলো কণা আছে সেইগুলো নির্ণয় করব। দেখো, ক্যালকুলেট নাম্বার অফ পার্টিকেলস প্রেজেন্ট ইন ডিফারেন্ট টাইপ অফ ইউনিট সেল। প্রত্যেকটি একক কোষে কতগুলো কণা আছে সেইগুলো আমরা ক্যালকুলেট করব। আমরা বলেছিলাম সিম্পল ইউনিট সেলে কতগুলো কণা আছে? একটা মাত্র, একটা পার্টিকেল। সেটা কি করে হচ্ছে? খুব ভালো করে এই জায়গাটা বুঝবো। ধর এইটা একটা ইউনিট সেল, এইটা আমি একটা গ্রিন কালারে এঁকে দিয়েছি। তাহলে ইউনিট সেলের এই দেখো, এই যে প্রত্যেকটা কর্নারে, এই যে প্রত্যেকটা কর্নারে একটা করে কি পার্টিকেল আছে। তাহলে এখানে দেখ, এই যে পার্টিকেলটা, এই কর্নারের পার্টিকেলটা কটা ইউনিট সেলের মধ্যে ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড আছে, সমভাবে বন্টিত আছে। দেখো এই গ্রিন কালার করেছি, এই একটা ইউনিট সেল, এদিকে দেখো এই এই এর পাশে এই একটা ইউনিট সেল, এই সাইডে একটা ইউনিট সেল, এই নিচে এ সাইডে একটা ইউনিট সেল, আবার এ সাইডে একটা ইউনিট সেল। তাহলে এ কিন্তু নিচের যে এই যে নিচের যে ফেস, এই এখানে দেখো নিচের চারটে ইউনিট সেলের মধ্যে ডিস্ট্রিবিউটেড আছে। আবার এর উপরে একটা করে চাপানো হয়েছে, এই দেখো এই একটা বড় চাপিয়েছে, এই একটা চাপিয়েছে, এই একটা চাপানো হয়েছে, এই একটা চাপানো হয়েছে। তার মানে এই 8টা ইউনিট সেল। এখানে দেখ, এইটা কিন্তু 8 ইউনিট সেল। একটা পার্টিকেল কজনের মধ্যে শেয়ার হয়ে আছে? 8 জনের মধ্যে। একটা রুটি যদি 8 জন খায়, তাহলে একজন কত পাবো? 1/8। তাহলে এই একটা কণা, একটা পার্টিকেল কজনের মধ্যে আছে? এ এ এ এ নিচে 4 জন, আবার উপরে 4 জন, 1 2 3 4। নিচে 4 জন আবার উপরে 4 জন, মানে নিচে 4টে ইউনিট সেল, আবার উপরে 4টে ইউনিট সেল। তাহলে প্রত্যেকটা কর্নার পার্টিকেল 8টা ইউনিট সেলের মধ্যে ইকুয়ালি শেয়ার্ড হয়ে আছে, তাই না? দেখো ভালো করে এখানে দেখো। তাহলে এখানে কি ইচ, আমি এখানে লিখে দিচ্ছি, ইচ কর্নার পার্টিকেল, ইচ কর্নার পার্টিকেলস is equally
shared among 8 unit cell. Therefore, 1 unit cell get 1/8 part of a particle. পার্টিকেল হতে পারে বা অ্যাটম হতে পারে, যেখানে অ্যাটম হলে অ্যাটম। তাহলে পরিষ্কার, তাহলে একটা ইউনিট সেল একটা পার্টিকেলের কত পার্ট পাচ্ছে? 1/8। তাহলে এখানে মোট কটা পার্টিকেল আছে কর্নারে? সব তো কর্নারে 8টা। দেয়ারফোর আমরা এখানে বলবো নাম্বার অফ পার্টিকেলস কটা? তাহলে মোট 8টা আছে, তাহলে 8 ইন্টু 1/8। তাহলে একটা ইউনিট সেল একটা পার্টিকেলের তো 1/8 পার্ট পাচ্ছে। একটা একক কোষ একটা কণার কত অংশ পাচ্ছে? 1/8 অংশ। তাহলে টোটাল 8টা আছে, তাহলে কত পাবে? 8 ইন্টু 1/8, তাহলে কটা? 1। তাহলে ওই জন্য বলেছি সিম্পল ইউনিট সেলে দেখো কটা পার্টিকেল থাকে, কটা অ্যাটম থাকে। সে পার্টিকেলকে অ্যাটম বলতে পারি, মলিকিউল বলতে পারি, যা ইচ্ছা। তাহলে কটা অ্যাটম থাকে? একটাই অ্যাটম, ঠিক আছে, বা একটাই আয়ন। ক্লিয়ার? পার্টিকেল একটা। এবার আমরা আসবো বডি সেন্টার ইউনিট সেল। তাহলে বডি সেন্টার ইউনিট সেলে দেখো বডির মধ্যেও একটা আছে। তাহলে এ তো আর কারোর মধ্যে ডিস্ট্রিবিউটেড নয়, ও তো একটা কারোর বডির মধ্যে যদি কিছু থাকে, সেটা একটা মানুষের বডির মধ্যে যদি কোনো কিছু থাকে, সে তো তার নিজস্ব ব্যাপার। সে কি কারোর সঙ্গে সেটা শেয়ার করবে? না, সেটা কিন্তু কারোর সঙ্গে শেয়ার করবে না। কিন্তু কর্নারগুলো কি? প্রত্যেকটা কর্নার পার্টিকেল আমরা দেখলাম কি 8 ইউনিট সেলের মধ্যে কিন্তু ইকুয়ালি শেয়ার। তাহলে একটা ইউনিট সেল এই একটা পার্টিকেলের কত পার্ট পাবে? 1/8। দেখো ম্যাক্সিমাম বাইরে আছে, তাহলে কত পাই? এক্ষুনি আমরা ক্যালকুলেট করে দেখিয়েছি একটু আগে, যে কর্নারের মানে একটা করে কর্নার অ্যাটম 8 জনের মধ্যে শেয়ার থাকে। তাহলে একটা ইউনিট সেল ওই কর্নার অ্যাটমের কত পার্ট পাবে? 1/8। তাহলে এখানেও তাই, এখানেও একটা কর্নার অ্যাটম কত পাবে? 1/8 পাবে। তাহলে একটা ইউনিট সেল কত পাচ্ছে? 1/8 পার্ট। তাহলে টোটাল নাম্বার অফ পার্টিকেল কি হচ্ছে? তাহলে পার্টিকেল নাম্বার ইকুয়াল টু কি হচ্ছে না 8 ইন্টু 1/8, 8 ইন্টু 1/8 প্লাস কি, যে বডি সেন্টার সে তো তার নিজস্ব 1, তাহলে 1 প্লাস 1 ইকুয়াল টু কত পেলাম? 2। তাহলে বডি সেন্টার ইউনিট সেলে নাম্বার অফ পার্টিকেল 2, একের বেশি। দেখো সেন্টার ইউনিট সেলের আন্ডারে ছিল এটা। তাহলে ক্লিয়ার? এগুলো পরে পরীক্ষায়। এবার আমরা নেক্সট আসছি ফেস সেন্টার। তাহলে এখানে দেখো ফেস সেন্টার, একটা ফেস অ্যাটম ধর দুটো, দেখ একটাই ফেসের অ্যাটম, এই ফেস দুটো ইউনিট সেল, এই একটা ইউনিট সেল, এই একটা ইউনিট সেল, এই একটা ইউনিট সেল, পাশাপাশি ফেস দুটো ফেসকে কি করা হয়েছে? জোড়া হয়েছে। তাহলে একটা এখানে যদি একটা তোমার পার্টিকেল থাকে, তাহলে দুটো ফেস একসঙ্গে গেল। তাহলে একটা ফেসে যে পার্টিকেল আছে সে কটা ইউনিট সেলের মধ্যে থাকবে? দুটো ইউনিট সেলের মধ্যে। তাহলে একটা ইউনিট সেল কত পার্ট পাবে? 1/2। তাহলে এখানে দেখ প্রত্যেকটা ফেস পার্টিকেল কটা ইউনিট সেলের মধ্যে ইকুয়ালি আছে? 2 ইউনিট সেলের মধ্যে। তাহলে একটা ইউনিট সেলের কত পার্ট পাবে? হাফ। এই মাঝখান থেকে লাল দিয়ে কাটা হয়েছে, হাফ, তাই না? তাহলে টোটাল নাম্বার অফ পার্টিকেল কত হবে? টোটাল নাম্বার অফ অ্যাটম বলতে পারি বা পার্টিকেল, তাহলে কত? কর্নারে আছে, কর্নার তো 8টার মধ্যে 8 ইন্টু 1/8। আর এখানে কি 6টা আছে, 6টা ফেসে 6টা, 1 2 3 4 5। তাহলে 6 ইন্টু কি 1/2, কারণ প্রত্যেকটা ফেসের অ্যাটম দুটো ইউনিট সেলের মধ্যে ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড। তাহলে একটা ইউনিট সেল কত পাবে? হাফ পাবে। 1 ইউনিট সেল গেট হাফ অফ 1 ফেস অ্যাটম, তাই না? তাহলে টোটাল কটা পাচ্ছি আমরা? 1 প্লাস 3, তাহলে 4। ক্লিয়ার? এবার আমরা এন্ড সেন্টার ইউনিট সেল করব। তাহলে এন্ড সেন্টার ইউনিট সেলে আমরা বলেছি কর্নারেও থাকে, আবার কি থাকে? উপর যে কোনো অপোজিট দুটো ফেসে পার্টিকেল থাকে।
তাহলে এখানে নাম্বার অফ পার্টিকেলস আমরা ইজিলি ক্যালকুলেট করতে পারবো, নাম্বার অফ পার্টিকেলস বাই অ্যাটম। তাহলে 8 ইন্টু 1/8, আর দুটো ফেসে আছে তাহলে +2 ইন্টু হাফ। প্রত্যেকটা ফেস অ্যাটম কি, ফেসে যে অ্যাটম থাকে তারা দুটো ইউনিট সেলের মধ্যে থাকে, তাহলে একটা ইউনিট সেল কত পাবে, হাফ পাবে। তাহলে এখানে কত হলো তোমার 1 + 1, তাহলে টোটাল পেলাম 2। তাহলে নাম্বার অফ পার্টিকেল ক্যালকুলেশন হয়ে গেল, আশা করি বুঝতে পারলে। এবারে আমরা আসব, ছোট্ট দুটো প্রবলেম দেব তোমার, খুব ইন্টারেস্টিং প্রবলেম। দেখো, এই কিউবিক সলিড ইজ মেড আপ 2 এলিমেন্টস। তাহলে একটা কিউবিক সলিড কি দিয়ে তৈরি, দুটো এলিমেন্ট এ অ্যান্ড বি, এ আর বি দিয়ে তৈরি। এবার বলছে অ্যাটম বি আর অ্যাট দ্য কর্নার অফ দ্য কিউব। তাহলে অ্যাটমস অফ বি, বি অ্যাটমগুলো কোথায় আছে, অ্যাট দ্য কর্নার অফ দ্য কিউব, অ্যান্ড এ অ্যাটম আর বডি সেন্টার। হোয়াট ইজ দ্য ফর্মুলা অফ দ্য কম্পাউন্ড। তাহলে এটা দেখো, এটা যদি আমরা ড্র করি বাবু, এটা যদি আমরা ড্র করি তাহলে কিন্তু আনসার 1 সেকেন্ডে বলে দিতে পারো। কেমিস্ট্রিটা জানতে হবে এই জন্য। তাহলে আমাদের বলেছে দেখো অ্যাটমস বি আর অ্যাট দ্য কর্নার, তাহলে প্রত্যেকটা কর্নারে, এইটা হচ্ছে বি, এটা হচ্ছে বি, কর্নারে কি বি অ্যাটম আছে, প্রত্যেকটা কর্নারে। তাহলে এই সাইনটা বলেছি বি অ্যাটম, তাই না। আর আমরা মিডিলে বলছি কি, একদম বডির মধ্যে, বডির মধ্যে এইটা বললাম এ অ্যাটম। তাহলে এখানে বলছি নাম্বার অফ বি কত হবে, আমরা জানি কর্নার অ্যাটম তো প্রত্যেক একটা করে কর্নার অ্যাটম তো 8 ইউনিট সেলের মধ্যে ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড থাকে। তাহলে নাম্বার অফ বি অ্যাটম কত, বি অ্যাটম, নাম্বার অফ বি অ্যাটম কত হবে, যে 8 ইন্টু কি 1/8, মোট 8টা কর্নারে 8টা অ্যাটম আছে, তাহলে একটা ইউনিট সেলের মধ্যে টোটাল বি অ্যাটম কত, তাহলে 8 ইন্টু 1/8, তাহলে কি 1। আর নাম্বার অফ এ অ্যাটমস, নাম্বার অফ এ অ্যাটমস কটা, এ অ্যাটম ইকুয়াল টু কি একটা, এটা একটাই তো, ও তো কারোর মধ্যে শেয়ার না, তাহলে এ অ্যাটম ইকুয়াল টু 1। ক্লিয়ার। তার মানে মলিকুলার ফর্মুলা কি হবে, তাহলে মলিকুলার ফর্মুলা কি হবে, মলিকিউলার ফর্মুলা কি হবে, এ বি, এক বিও একটা এও একটা, তাহলে মলিকুলার ফর্মুলা পেলাম এ বি। ক্লিয়ার। তাহলে এরকম অঙ্ক যদি এমসিকিউ আসে আশা করি পারবে, কিছুই নেই। অ্যানাদার অঙ্ক দেখাচ্ছি, দেখো সেম টাইপের কিন্তু ইন্টারেস্টিং। দেখো কিউবিক সলিড ইজ মেড আপ 2 এলিমেন্টস, একটা কিউবিক সলিড দুটো এলিমেন্ট নিয়ে তৈরি, একটা বললাম এক্স অ্যান্ড ওয়াই। এবারে অ্যাটমস অফ ওয়াই আর অ্যাট দ্য কর্নার অফ দ্য ইউনিট এই কিউব, অ্যান্ড এক্স অ্যাটম আর প্রেজেন্ট অ্যাট ইচ সেন্টার অফ দ্য ফেসেস, প্রত্যেকটা ফেসের মানে পৃষ্ঠের মাঝখানে থাকে। তাহলে হোয়াট ইজ দ্য ফর্মুলা অফ দ্য কম্পাউন্ড, কম্পাউন্ডের ফর্মুলা কি। তাহলে আমরা এটা ড্র করি, ড্র করলে তো বুঝবো। দেখো আমরা এইগুলো ড্র করে দিলাম বাবু, একদম সিম্পল। আর ফেসে কে আছে আমি একটু রেড কালার দিয়ে বুঝিয়ে দিচ্ছি, প্রত্যেকটা ফেসে তোমার এই প্রত্যেকটা কর্নারে আছে কি বলেছে, অ্যাটমস ওয়াই আর অ্যাট দ্য কর্নার। তাহলে তোমার ব্লুগুলো এইগুলো হচ্ছে ওয়াই, আর রেডগুলো, এই রেডগুলো তোমার এক্স। বলেছে অ্যাটমস অফ ওয়াই আর অ্যাট দ্য কর্নার অফ দ্য কিউব অ্যান্ড এক্স অ্যাটম আর প্রেজেন্ট অ্যাট ইজ সেন্টার অফ দ্য ফেস। তাহলে নাম্বার অফ ওয়াই অ্যাটমস ইকুয়াল টু আমরা দেখছি, দেখো 8 ইন্টু 1/8। ও কর্নার অ্যাটম কি 8 জনের মধ্যে শেয়ার করে, 8টা ইউনিট সেলের মধ্যে শেয়ার করে, তাহলে টোটাল নাম্বার অফ ওয়াই অ্যাটম কত হবে,
তাহলে 8 ইকুয়াল টু 1, তাহলে নাম্বার অফ এক্স অ্যাটম, তাহলে এক্স অ্যাটম কি 6টা আছে, এবার প্রত্যেকটা অ্যাটম আবার 2টি ইউনিট সেলের মধ্যে শেয়ার করে, তাহলে 6 ইন্টু 1/2, টোটাল একটা ইউনিট সেল কত পাবে 3। তার মানে আমাদের ফর্মুলা কি হবে, ফর্মুলা হবে তাহলে এক্স, এক্স কি 3 আর ওয়াই x3y বা yx3 একই। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো। খুব সিম্পল, এইগুলো এলে তোমরা সবাই পারবে। তাহলে ভালো করে দেখো, ইউনিট সেল, টাইপ, এইগুলো থেকে কিন্তু কোশ্চেন আসে, ঠিক আছে? আচ্ছা, এবারে আমরা দুটো প্যারামিটার পড়ব, এখান থেকে বহুবার এমসিকিউ এসছে, মনে রাখার টেকনিকও আমরা বলবো, ঠিক আছে? দেখো আমাদের এখানে বলছে রাইট ডাউন দ্য টু প্যারামিটার্স বাই হুইচ ইউনিট সেল ইজ ডিফাইন্ড। তাহলে ইউনিট সেলকে আমরা কিভাবে ক্যারেক্টারাইজ করি, একটা ইউনিট সেলকে, ঠিক আছে? তাহলে ইউনিট সেলকে ক্যারেক্টারাইজ করতে দেখো মেন দুটো প্যারামিটার দরকার, দুটো রাশি। একটা হচ্ছে এজ লেন্থ, এই ধর একটা ইউনিট সেল, এই একটা এই ছোটটা, এই যে ব্লু কালার করেছি, এই ছোটটা এখানে এঁকেছি, ঠিক আছে? তাহলে এজ লেন্থ মানে কি, ধর এইটা আমরা মনে করছি যেটা চলে যাচ্ছে, এটা এক্স অ্যাক্সিস ছিল, হ্যাঁ, এটা ধর এক্স অ্যাক্সিস ছিল, এটা ধর জেড অ্যাক্সিস ছিল, আর এটা ধরো ওয়াই অ্যাক্সিস ছিল। তাহলে একটা ইউনিট সেল যেখানে কাট করেছে, এক্স অ্যাক্সিসকে কাট করেছে, এখান থেকে এই যে ইউনিট সেল, এইটাকে বলি এজ লেন্থ, এখান থেকে এইটা এজ লেন্থ, এটাকে এ বলছি, জেড অ্যাক্সিস বরাবর যেটা কাট করেছে, এই যে ফেসটা, হ্যাঁ, এই যে ফেসটা কাট করেছে, এইটাকে আমরা সি বলছি। আর এই যে ফেসটা, এই দেখো এই ফেসটা, এই ফেসটাকে কাট করেছে কি এক্স, এটাকে বি বলছি। আর এই সামনে ফ্রন্ট ফেসটাকে এদিকে, যেটা এই উপর দিকে, হ্যাঁ, সেইটাকে আমরা ওয়াই বলছি, ঠিক আছে? তাহলে এই যে এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, আর এক্স ওয়াই আর জেড অ্যাক্সিস যে কাট করে যে জায়গাগুলো, এই এ বি আর সি, এইগুলোকে আমরা বলছি কি এজ লেন্থ, একক কোষের কিনারার দৈর্ঘ্য। আর দুটো একক কিনারার মধ্যে যে অ্যাঙ্গেল, এদের মধ্যে অ্যাঙ্গেল, এদের মধ্যে অ্যাঙ্গেল, এদের মধ্যে অ্যাঙ্গেল, এইগুলোকে বলি আমরা অন্ত অক্ষীয় কোণ বা ইন্টারফেসিয়াল অ্যাঙ্গেল, এই দুটো দিয়ে আমরা চিহ্নিত করি। দেখ, এটা মনে রাখার জন্য কি, তোমরা মনে রাখবে, ধর এ, মনে করো এ ইকুয়াল টু কি বললাম আলফা, বি ইকুয়াল টু বিটা, আর সি ইকুয়াল টু মনে করে নাও গামা। তাহলে সবসময় দেখো এই আলফা অ্যাঙ্গেলটা কার মধ্যে থাকবে, আলফা ইকুয়াল টু এ, তাহলে বি আর সি এর মধ্যে, তাহলে বি আর সি এর মধ্যে যে অ্যাঙ্গেল সেটা আলফা। তাহলে বিটা অ্যাঙ্গেলটা এ আর সি, এ ফর আলফা, সি ফর কি গামা, তাহলে পড়ে আছে কি বি, তাহলে এটা হবে বিটা। আবার এ ফর আলফা, বি ফর বিটা, তাহলে পড়ে আছে কি সি, তাহলে সি ফর গামা, তাহলে এই এ আর বি এর মধ্যে অ্যাঙ্গেল গামা। তাহলে বি আর সি এর মধ্যে কি বি ফর বিটা আর সি ফর গামা, এর মধ্যে তাহলে কি পড়ে আছে কি, তাহলে আলফা, তাহলে এইটা হবে আলফা। এইভাবে মনে রাখতে হয়, হ্যাঁ। তাহলে যেটা পড়ে থাকবে, ধরো এ ফর আলফা, বি ফর বিটা, তাহলে পড়ে আছে কি সি, তাহলে সি ফর গামা, তাহলে এদের মধ্যে অ্যাঙ্গেল গামা। আবার বি আর সি, বি ফর বিটা, সি ফর গামা, তাহলে পড়ে আছে কি অ্যাঙ্গেল এ পড়ে আছে, তাহলে এটা আলফা, আলফাটাই অ্যাঙ্গেল। তাহলে এখানে সি ফর গামা, এ ফর কি আলফা, তাহলে বি পড়ে আছে, তাহলে এদের মধ্যে বিটা, ঠিক আছে? এইভাবে মনে রাখতে হবে। তাহলে এই এবার আমরা যে ক্রিস্টাল ল্যাটিস মানে ক্রিস্টাল সিস্টেম ক ধরনের হয়, কেলাসতন্ত্র ক ধরনের হয়, সেইটা আমরা পড়াবো। রাইট ডাউন দ্য নেম অফ ক্রিস্টাল সিস্টেম, ক ধরনের ক্রিস্টাল সিস্টেম। দেখো এই আলফা বিটা গামা কোনটা বললাম, যে ইন্টারফেসিয়াল অ্যাঙ্গেল, আমরা কি বলছি, এই ইন্টারফেসিয়াল অ্যাঙ্গেল আলফা বিটা অ্যান্ড গামা এবং অন্ত অক্ষীয় কোণ যাদের বলি, এইগুলো ইন্টারফেসিয়াল অ্যাঙ্গেল অ্যান্ড এজ লেন্থ। এজ লেন্থ বলতে কিনারার দৈর্ঘ্য, এবং কিনারার দৈর্ঘ্য কি এ বি এবং কি সি এর এই ভ্যালুর উপর ডিপেন্ড করে ক্রিস্টাল সিস্টেমকে আমরা 7 ভাগে ভাগ করি।
ক্রিস্টাল সিস্টেম আর 7 টাইপস। খুব ইন্টারেস্টিং এই জায়গাটা, এগুলো পড়ে পরীক্ষা, হ্যাঁ। কিন্তু দেখো এগুলো আমরা কিভাবে মনে রাখবো, না তোমরা শুধু এই ফর্মুলাটা মনে রাখবে, কে তার ও মোর তুমি রহ হেথা, কে তার ও মোর তুমি রহ হেথা। এটা না মনে থাকলে তুমি কিন্তু কখনোই মুখস্থ করতে পারবে না, কখনোই এমসিকিউ আনসার করে আসতে পারবে না। কি বললাম, কে তার ও মোর তুমি রহ হেথা। দেখো কে ফর কিউবিক, কে ফর কি বললাম, কিউবিক। তাহলে কিউবিকে কি না, আমরা জানি কিউব মানে কি, তার প্রত্যেকটা এজ লেন্থ একই, একটা কিউব। তাহলে এবিসি সেম, আবার আলফা বিটা গামা 90 ডিগ্রি। এইটুকু মনে থাকবে, এইটুকু আসে। এক্সাম্পল কি তা কোনো আসে না, ঠিক আছে। তাহলে এবিসি আলফা বিটা গামা 90, এটা হচ্ছে কিউবিক। এবার তার, তার মানে টেট্রাগোনাল। তাহলে কিউবিকের পরে কি আসছে, টেট্রাগোনাল। তার এদের বাংলা নাম হয় না, টেট্রাগোনালই লিখতে হবে। তারপর টেট্রাগোনাল। তাহলে তুমি একটা করে ক্রস করবে, তাহলে এ বি সি ইকুয়াল টু ছিল, এগুলো সব সমান, এই সিটা ক্রস করলাম, একটা করে ক্রস করছে, এগুলো যা আছে তাই। তাহলে এটা হচ্ছে টেট্রাগোনাল। তারপরে ও, ওতে অর্থরম্বিক, তাহলে একটা ক্রস করেছি আবার একটা ক্রস করব, তাহলে অর্থরম্বিক। দেখো এগুলো সমান। তাহলে কে তার ও, ওতে অর্থরম্বিক, কে তে কিউবিক, তারতে টেট্রাগোনাল, ওতে অর্থরম্বিক। এবার ও, কে তার ও মোর, মোরতে মনোক্লিনিক। তাহলে এইগুলো তো একটা একটা করে কেটে এসছে, এগুলো তো কাটা হয়ে গেছে। এবার অ্যাঙ্গেলে যাব, তাহলে অ্যাঙ্গেলে কি, এ দেখো এ আলফা, আলফা ইকুয়াল টু গামা, শুধু নট ইকুয়াল টু বিটা, নট ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে আলফা ইকুয়াল টু গামা, কিন্তু এই বিটা, শুধু বিটাতে ক্রস করেছি। আলফা ইকুয়াল টু গামা থেকে গেছে, শুধু বিটা নট ইকুয়াল টু 90 ডিগ্রি। আলফা ইকুয়াল টু গামা, কিন্তু বিটা একটা ক্রস করেছে, বিটা নট ইকুয়াল টু 90 ডিগ্রি। ঠিক আছে। তাহলে এবারে মোরতে মনোক্লিনিক হয়ে গেল, এবার তুমি ট্রাইক্লিনিক। আবার এগুলো তো কাটাই আছে, এটাও কাটা আছে। এবারে দুটো অ্যাঙ্গেল, আলফা নট ইকুয়াল টু বিটা, নট ইকুয়াল টু গামা, নট ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে একটা একটা করে কেটে আসছি, দেখো। তাহলে কে তার ও মোর তুমি রহ হেথা। তাহলে এবার রহতে রম্ব হেডাল, তো সব তো কাটা হয়ে গেছে, এবার তুলে দেবো। এবার এটাও তুলে দিলাম, এটাও তুলে দিলাম, শুধু নট ইকুয়াল টু 90 ডিগ্রিটা রাখলাম। দেখো সব কাটা হয়ে গেছে, পর 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 একটা একটা করে কাটতে এসছে, তারপর তুলে দিলাম পুরো। তাহলে এটা রম্ব হেডাল। আর হেথা, হেথাতে হেক্সাগোনাল, এটা লাস্ট। তাহলে এদিকে একটা কাটা ছিল, এদিকে একটা কাটলাম, আবার কাটা শুরু হচ্ছে। আর আলফা ইকুয়াল টু বিটা এখানে 90 ডিগ্রি, আগে ছিল আলফা ইকুয়াল টু গামা 90 ডিগ্রি মনোক্লিন, এখানে দেখো আলফা ইকুয়াল টু বিটা 90 ডিগ্রি, শুধু গামা 120 ডিগ্রি। খুব ইম্পর্টেন্ট, এটা মনে রাখবে, এটা হচ্ছে হেক্সাগোনাল, গামা 120, হেক্সাগোনাল একদম লাস্ট। ঠিক আছে, এই জায়গাটা এইভাবে কিন্তু পর পর, কে তার ও মোর তুমি রহ হেথা, রহতে রম্বের ডাল, হেতাতে হেক্সাগোনাল। কেতে কিউবিক, তাতে টেট্রাগোনাল, ওতে অর্থরম্বিক, মোতে মনোক্লিনিক, তুমি ট্রাইক্লিনিক, রহ রম্বের ডাল, হেতাতে হেক্সাগোনাল। পর পর কেটেছি, দেখ। প্রথমে একটাও কাটা নেই, প্রথমে একটা কাটলাম টেট্রাগোনালে, অর্থরম্বিকে দুটো কাটলাম, মনোক্লিনিকে এগুলো তো কাটা আছে, এখানে বিটা নয়, শুধু নট ইকুয়াল টু 90 ডিগ্রি করলাম। এবারে ট্রাইক্লিনিক সব কটা কেটে দিলাম। এবার রম্ব হেডাল আবার উঠে গেল একটা, শুধু 90 ডিগ্রিটা থেকে গেল। আর হেক্সাগোনালে এটা বি নট ইকুয়াল টু সি, আর এখানে গামা 120। তাহলে ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা এই হোয়াট ইজ ব্রেভিস ল্যাটিস এইটা একটু ডিসকাস করব। দেখো, তাহলে আমরা দেখেছি যে এ বি সি আর আলফা বিটা গামা এর উপরে ডিপেন্ড করে তোমার ক্রিস্টাল সিস্টেম 7 টাইপের, তাই তো। আবার কি তোমার দেখো যে নাম্বার অফ পার্টিকেলের উপর ডিপেন্ড করে 4 টাইপসের। তাহলে পারমুটেশন কম্বিনেশন করলে টোটাল কত টাইপের কেলাস জালক পাওয়ার কথা, 4 7 28। কিন্তু সায়েন্টিস্ট ব্রেভিস এক্সপেরিমেন্ট করে দেখেছে নেচারে মোট 14 ক্রিস্টাল ল্যাটিস এক্সিস্ট করে। সেই 14 ক্রিস্টাল ল্যাটিসকে বলা হয় ব্রেভিস ল্যাটিস, কারণ উনি যেহেতু ডিসকভার করেছেন তাই ওনার রেসপেক্ট করা হয়েছে। তাহলে কি বললাম, অনলি 14 ক্রিস্টাল ল্যাটিস হ্যাজ এক্সিস্টেন্স ইন নেচার, দিস আর কল্ড ব্রেভিস ল্যাটিস। ঠিক আছে। তাহলে এখানে মনে রাখার জন্য আমরা কি পড়েছি, কে তার ও মোর তুমি রহ হেথা। দেখো, তাহলে এখানে তোমরা একটা মনে রাখবে যে কি না 3 2 4
2 1 1 1, দেখো টোটাল কিন্তু যোগ করে দেখো 14। তাহলে এখানে কি আছে, প্রথমে দেখো এই যে সিম্পল কে, কে তে কে মানে কিউবিক, কিউবিকেতে তিনটে আছে তোমার, সিম্পল কিউব, বডি সেন্টার কিউব আর ফেস সেন্টার কিউব, এফসি, ফেস সেন্টার কিউব। তোমার টেট্রাগোনাল, কে তাপ, টেট্রাগোনালে দুটো আছে, একটা কি তোমার সিম্পল আর কি বডি সেন্টার। আচ্ছা এখানে চারটে, সিম্পল, বডি সেন্টার, তোমার ফেস সেন্টার আর এন্ড সেন্টার। এখানে দুটো আছে, সিম্পল আর কি তোমার এন্ড সেন্টার, এখানে আবার বডি সেন্টার নেই। আর এখানে সবার সিম্পল, 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 এই টোটাল। এইভাবে মনে রাখতে, এগুলোও কিন্তু কম্পিটিটিভ এক্সামে যেই নিট অ্যাডভান্সে আসে। তাহলে ক্লিয়ার, বোঝা গেল। আমরা তাহলে আজকে পড়ালাম কোন পর্যন্ত, না ইউনিট সেল কত টাইপ, ক্রিস্টাল সিস্টেম কত টাইপ, ব্র্যাভিস ল্যাটিস এই পর্যন্ত। থ্যাংক ইউ।